তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন সলভ করে দেব আজকে কেমব্রিজের আহ 19 থেকে কেমব্রিজ 19-এর একটা টেস্ট সলভ করব। আমাকে কয়েকজন স্টুডেন্ট রিকোয়েস্ট করেছেন যে স্যার রিডিং নিয়ে আমি মানে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন রিডিং নিয়ে বেশ কিছু ক্লাসগুলো নেই বা রিডিং এর উপর একটু জোর দেই। তো আপনাদের অনুরোধেই হচ্ছে আসলে রিডিং নিয়ে বেশি কাজ করা। এখন থেকে সপ্তাহে দুইটা অন্তত বা তিনটা রিডিং নিয়েই শুধু ক্লাস থাকবে, যেহেতু এটাই হচ্ছে বলা যায় পুল সিরাত, আইএলটিএস এর পুল সিরাত। একটা মডিউল মোটামুটি পার করতে পারলে বাকিগুলো আর সমস্যা হয় না। সো রিডিং নিয়ে আমি বেশি সময় দেবো, আমি কথা দিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা আমাকে জানাবেন যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ক্যান ইউ অল সি মাই স্ক্রিন? সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি Yes, স্যার, sir. দেখা যাচ্ছে। স্ক্রিন Yes, sir, দেখা we যাচ্ছে। can. ওকে, অলরাইট। কেমব্রিজ 19 থেকে একটা টেস্ট সলভ করব। আমি আপনাদের জাস্ট পড়াটাই শেখাবো। আমার কাছে কোনো রকম জিনের দেয়ার ট্রিক্স, পরীর দেয়ার ট্রিক্স এরকম কিছু পাবেন না, এগুলো আমার কাছে নাই। আমি আপনাদেরকে জাস্ট পড়াটা শেখাবো, ঠিক আছে? দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু ডু ফর ইউ। সেই সাথে আহ, আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব, কিছু তথ্য শেয়ার করব মাঝে মাঝে। যেমন আপনাদেরকে আমি বলবো কোন জায়গা থেকে যদি আপনারা রিডিং প্যাসেজ পড়েন তাহলে কমন পেতে পারেন, মানে রিডিং প্যাসেজ মেইন পরীক্ষায় কমন পড়ে যেতে পারে, এরকম কিছু সোর্সের কথা আমি আপনাদেরকে বলবো। ওটা টাইম টু টাইম আমি বলবো বা গ্রুপে জানিয়ে দেব। তাহলে কি আমরা স্টার্ট করব? শ্যাল বি স্টার্ট? Yes, sir. স্যার অ্যাকচুয়ালি কেমব্রিজে কোনো সাবজেক্ট বা টপিক কি আপনার বইতে দেওয়া আছে? কেমব্রিজ 19টা নাই। ওকে ওকে স্যার, আমি 19টা নাই, সেটাই জানতে চেয়েছিলাম। থ্যাংক ইউ। নো প্রবলেম। আপনার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? যদি কারো না থাকে আমাকে বলবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো নি। অলরাইট দেন, স্যার দিয়েন তাহলে তাহলে আমরা স্যার। স্টার্ট করি। হুম, তাহলে আমরা স্টার্ট করে দিই। সবাই গুরুত্বটা দেবেন হলো বোঝার উপর, মানে যেটা হচ্ছে রাইটারের মাথায় ঢোকা, তোমরা যেটাকে খেয়ে আমরা চলে যাও। বলি, ঠিক আছে? তোমরা এর খেয়ে উপর চলে গুরুত্বটা দিবেন সবাই। তো কাইন্ডলি মিউট করে ফেলেন সবাই, মিউট করে ফেলেন। দরকার না হলে মাইকটা অন রাখার দরকার নেই। আর যখন প্রশ্ন করবেন মাইকটা আবার অন করে আনমিউট করে আমাকে প্রশ্ন করবেন, নো প্রবলেম। অলরাইট দেন, তাহলে লেটস গেট স্টার্টেড। ঠিক পরীক্ষার হলে যেভাবে সলভ করবেন আমি ওই ওয়েটাই দেখাচ্ছি। একইভাবে বাসায় প্র্যাকটিস করবেন এবং পরীক্ষার হলেও একইভাবেই সলভ করবেন, এই পদ্ধতিটাই। তো আমি প্রশ্নটা হাতে পেয়েছি পরীক্ষার হলে, ধরা যাক দিস ইজ মাই কোয়েশ্চেন, আমি প্রশ্নটা হাতে পেয়েছি। এখন কি করব দেখেন, প্রশ্নটা আমি খুললাম, খুলে আমি কি দেখতে পেলাম? শুরুতেই কেউ একজন বলেন আমাকে কি দেখতে পাচ্ছি আমি? somebody tell me কি দেখতে পাচ্ছি? প্রশ্নটা খুলেছি, আমি কি দেখতে রিডিং পেলাম? প্যাসেজ ওয়ান, স্যার। স্যার, একটা প্যাসেজ। রিডিং, রিডিং প্যাসেজ ওয়ান। প্যাসেজ 1। ওকে, আমি জাস্ট এটা প্যাসেজটা খুলে, আর্কিওলজিনিয়া বলছে। রাইট, প্যাসেজটা খুলে আমি জাস্ট একটু নিচে আসলাম, নিচে এসে দেখে স্যার নিলাম কত কি পেজ ধরনের এটা? প্রশ্ন আছে। এটা কেমব্রিজ 19 টেস্ট 3। তো আমি নিচে এসে জাস্ট কি ধরনের প্রশ্ন আসছে সেটা দেখে নিলাম। ট্রু ফলস নট গিভেন আসছে 7টা, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে এখানে কয়েকটা, 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন। ওকে ডান, এই পর্যন্ত। আমি বাকি প্যাসেজে দেখেন যাবও না, কারণ আমার টাইম বাঁচাতে হবে। আমি দেখবো না যে ওখানে কি প্রশ্ন আসছে, আমি জাস্ট একটু সময় নিয়ে দেখলাম। এখন আমি কোয়েশ্চেন সলভ করা শুরু করব। দেখেন তো আমি কেন দেখে নিলাম যে কি ধরনের প্রশ্ন আসছে। এর মেইন কারণটা হলো ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন আসছে, এটা এই কোয়েশ্চেনটা দেখে নেওয়ার উদ্দেশ্যটা খুবই সিম্পল। এই ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন একটা ব্যাপার হলো যে আপনি 1 নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটা যেখানে পাবেন, 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা তার 3 থেকে 4 লাইনের মধ্যেই পাবেন। নর্মালি 3 থেকে 4 লাইনের মধ্যেই পাবেন। কখনো কখনো হয়তো বা একটা প্যারাগ্রাফ পরেও পাওয়া যেতে পারে, খুব রেয়ারলি, বাট নর্মালি 3 থেকে 4 লাইনের মধ্যেই পরে অ্যান্সারটা পাওয়া যায়।
বা ধরা যাক বড় জোর 5 লাইনের মধ্যে পাওয়া যায়। সো এর ফলে যেটা হয় যে আপনি প্রথম অ্যান্সার পাওয়ার পর আপনি নিশ্চিত থাকতে পারবেন যে না আমার পরবর্তী কিন্তু 4টা বা 5টা লাইনের মধ্যে পরে অ্যান্সারটা পাওয়া যাবে। বুঝতে পেরেছেন তাহলে প্রশ্নটা কেন দেখে নিলাম আমি? আর উই ক্লিয়ার নাও? হ্যালো জি স্যার। জি সবাই স্যার, কি জি স্যার। সবাই কি বুঝতে পারলেন কেন প্রশ্নটা দেখলাম আমি? স্যার আমরা প্রশ্নের কথাটা ধরনটা বুঝি নাই দেখে স্যার, অনেকক্ষণ লাইনের বাইরে ছিল স্যার ইয়েটা। প্রশ্নটা আমরা কেন দেখে নিলাম? আমি তো প্রথমে কি করলাম, কোয়েশ্চেন পেপারটা খুললাম পরীক্ষার হলে, তাই তো? জি স্যার। তারপর আমি কি পেলাম? প্রশ্নটা খুলে রিডিং প্যাসেজ 1 পেলাম। তো রিডিং প্যাসেজ হুম। 1 পাওয়ার পরে আমি কি করলাম? তারপর কোথায় আসলাম? টেল মি। উত্তর প্রশ্ন স্যার। স্যার। আমি কোয়েশ্চেনটা দেখে নিলাম এবং কোয়েশ্চেনে দেখলাম যে ট্রু ফলস নট গিভেন আসছে, তারপর আসছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন। তো এই যে কোয়েশ্চেনটা দেখে নেওয়ার পিছনে উদ্দেশ্য নিশ্চয়ই আছে, কোনো উদ্দেশ্য ছাড়া তো আমি দেখি নাই, তাই না? জি জি স্যার। স্যার। সেই উদ্দেশ্যটা হলো যে আমি জানি বা আপনাদের জানা উচিত যে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনটা কিভাবে সাজায়, মানে কোয়েশ্চেনটাকে কিভাবে সাজানো হয়। এটা হচ্ছে যে 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আপনি ধরেন একটা 1 নম্বর প্যারাগ্রাফে পেলেন। 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনি যে লাইনে পেয়েছেন তার মোটামুটি 3 থেকে পরের 4 লাইনের মধ্যে পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন এখন বিষয়টা কি যেটা আমি বলতে চাচ্ছি? জি স্যার। এখন ক্লিয়ার? তারপর আমরা সলভ করতে গিয়ে আরো হাতে কলমে দেখবো, এটা নিয়ে চিন্তার কিছু নাই, আমরা হাতে কলমে দেখবো সলভ করতে গিয়ে। ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড। Why it happens? অলরাইট, তাহলে আমরা এখন সলভ করতে শুরু করলাম। কিভাবে পড়বো পরের ধরনটা বুঝে নেবেন। আমি খুব সিম্পলি এখান থেকে টাইটেলটা পড়বো, Archaeologists discover evidence of prehistoric island settlers। এটা পড়ে নিব। পড়ার উদ্দেশ্যটা হলো আমি আমার ব্রেইনে একটা তৈরি হবে, একটা মেন্টাল প্রিপারেশন তৈরি হবে, এক কথায় একটা মানসিক প্রস্তুতি তৈরি হবে যে আমি যে প্যাসেজটা পড়তে যাচ্ছি সেটার বিষয়বস্তুটা কি। তাহলে সেটার বিষয়বস্তুটা কি এই টাইটেলটা আমাকে বলে দিচ্ছে। তাহলে বিষয়বস্তুটা কি বলে মনে হচ্ছে আপনাদের? আর্কিওলজিস্ট মানে হলো যারা ওই যে পুরানো জিনিস খোঁড়াখুড়ির কাজ করে। দেখেন না ওই যে কুমিল্লাতে একটা আছে কি যেন, তারপর মহস্থানগড় ইত্যাদি ইত্যাদি, ওখানে অনেক খোঁড়াখুড়ির যে কাজগুলো করে, গবেষণার কাজ করে, ওদেরকে বলা হয় আর্কিওলজিস্ট। তাহলে আর্কিওলজিস্ট ডিসকভার এভিডেন্স অফ প্রিহিস্টোরিক আইল্যান্ড সেটলার্স। তার মানে ওরা এরকম ডিসকভার মানে খুঁজে পেয়েছে, আবিষ্কার করেছে, কিছু প্রমাণ আবিষ্কার করেছে কিসের? প্রিহিস্টোরিক আইল্যান্ড সেটলার্স, মানে প্রাগৈতিহাসিক সময়কার কিছু আহ সেটলার্স। সেটলার্স বলতে মিন করা হচ্ছে অধিবাসী বলেন, যারা আদিবাসী ওখানে বলেন, বসবাস করতেন। সেটাই মিন করা হচ্ছে। তো আমার একটা ধারণা তৈরি হয়ে গেল এখানে। এখন আমি পড়তে শুরু করব। দেখেন এক্স্যাক্টলি পরীক্ষার হলে যেভাবে পড়বো, যেভাবে করব আমি সেটাই দেখাচ্ছি, এই জন্য আমাকে ফলো করাটা, হুবহু ফলো করাটা খুব জরুরি আপনাদের। ওকে, ঠিক পরীক্ষার হলে আমি যেভাবে পড়বো সেভাবেই দেখাচ্ছি। আমি পড়তে শুরু করলাম। পরীক্ষার সময় বা বাসায় প্র্যাকটিস করার সময় আপনারা সামান্য একটু শব্দ করে পড়তে পারেন। সামান্য একটু শব্দ বলতে এমন না যে খুব জোরে জোরে, কিন্তু কারণ আপনার পাশের যে আছে সে যদি ডিস্টার্ব ফিল করে আপনার সমস্যা হবে কিন্তু পরীক্ষার সময়। আসলে এটা কেন বলছি, অনেকে মনে মনে যদি পড়েন, সাইলেন্টলি পড়লে ডিস্ট্রাকশন হয়, মানে ওই যে অন্য মনস্ক হয়ে যান, এই জন্য অনেকের জন্য এটা কাজ করে, যেমন আমার জন্যই কাজ করে। আমি একটু শব্দ করে পড়ি, এতে করে যেটা হয় যে আমি হঠাৎ করে অমনোযোগী হয়ে যাই না বা অন্য মনস্ক হয়ে যাই না। আমি পড়তে শুরু করলাম, খেয়াল করেন আমি কিন্তু পরীক্ষার হল সিচুয়েশন দেখাচ্ছি, খুব ভালো করে বুঝে নেবেন। মূল লেকচারটা এখান থেকেই শুরু হচ্ছে। আচ্ছা, in early April 2019, Dr. Seri Shipton and his colleagues from Australian National University became the first archaeologists to explore Obi, one of the many tropical islands in Indonesia's Maluku Ultra province. আচ্ছা, এই সেন্টেন্সে মূল কথাটা যেটা সেটাই আমাকে ধরতে শিখতে হবে, এইটাই রিডিং আর কিছু না। তাহলে এই সেন্টেন্সের মূল কথাটা রাইটার এইটাই বলতে চাচ্ছে যে একজন গবেষক আছেন যার নাম হচ্ছে ডক্টর শিপটন, ঠিক আছে?
ডক্টর শিপটন। আচ্ছা, এইটা মূল পয়েন্টটা না। মূল পয়েন্ট হলো যে আসলে আহ, ওরাই হচ্ছে ফার্স্ট আর্কিওলজিস্ট। তার মানে এই জায়গাটাতে অন্য আর কেউ গবেষণা বা খোঁড়াখুড়ি খনন করার কাজ করেনি, ওরাই ফার্স্ট এই ওবি নামক আইল্যান্ডটাতে। দ্যাটস ইট। আর কিছু আমাদের জানার মানে আর এইটাই হলো মূল কথা। ঠিক আছে, আমাদের আর অত বেশি ইনফরমেশন মাথায় রাখার দরকার নেই, এটাই মূল কথা। এবং দেখেন আমি মূল কথাটাকে সার্কেল করে ফেলছি। হ্যাঁ, সার্কেল করে ফেলছি। কারণটা কি একটু পরে আমি দেখাবো কেন সার্কেল করলাম। আচ্ছা, the research team's discovery suggests that the prehistoric people who lived in Obi were adept in both land and sea, hunting in the dense rainforest, foraging on the seashore, and possibly even voyaging between islands. তো এই সেন্টেন্সটা বড় দেখে আসলে কঠিন মনে করার কিছু নাই। আমরা এটাকে যদি সাবজেক্ট ভার্বটা বের করে আইডেন্টিফাই করে বের করে ফেলি তাহলে ইজিলি বোঝা যায়। যেমন সাবজেক্টটা হচ্ছে এখানে রিসার্চ টিম, ওদের যে ডিসকাভারিটা রিসার্চ টিমস ডিসকাভারিজ মানে ওদের যে আবিষ্কার এটা সাজেস্ট করে। হ্যাঁ, এটা এটা আসলে সাজেস্ট করতেছে যে ওবি আইল্যান্ডে যারা বাস করত ওরা বোথ সমুদ্র এবং ল্যান্ড, সমুদ্র এবং ল্যান্ড উভয় ক্ষেত্রেই তাদের দক্ষতা ছিল। অ্যাডেপ্ট মানে কি, তারা তাদের মধ্যে দক্ষতা ছিল বোথ land and sea, hunting in the dense rainforest, foraging on the seashore, and possibly even voyaging between islands. আচ্ছা, এখন আপনারা এই সেন্টেন্সের মূল আইডিয়াটা আপনারা বের করবেন, দেখি কে বের করতে পারেন এই সেন্টেন্সের রাইটারের মূল কথাটা কি, কে ধরতে পারেন, তারপর আমি আপনাদেরকে বলবো। স্যার, রিসার্চ টিমের যে ডিসকভারি যেগুলো হয়েছে আর কি, এগুলা হচ্ছে হুম হুম সাজেস্ট করতেছে যে তারা হচ্ছে বোথ ল্যান্ড এবং ওয়াটারে মানে সিতে থাকার জন্য হচ্ছে অ্যাডাপ্ট হয়ে গেছিল, মানে ওইভাবে তারা হ্যাবিচুয়েটেড হয়ে যায়। এবং হচ্ছে তারা ইভেন রেইন ফরেস্টের মধ্যে হচ্ছে শিকার করতো। আবার হচ্ছে সি শোর যে আছে অর্থাৎ সমুদ্রের কিনারায় বা হচ্ছে সি বিচে এরিয়াতেও তারা হচ্ছে হুম খাবার সংগ্রহ হুম করতে হয়তো বা, এবং হচ্ছে এক্সেলেন্ট, হয়তো বিটুইন। এক্সেলেন্ট। হ্যাঁ। ব্যাখ্যা, আহ, আ- ব্যাখ্যা ঠিক আছে, ব্যাখ্যা ঠিক আছে। এবং কিন্তু আমরা মূল এবং যে পয়েন্টটা চলেন ফিগার আউট করে ফেলবো। মূল পয়েন্টটা রাইটার এটাই বলতে চাচ্ছে, এই এতগুলো, এটা তো বিশাল বড় একটা সেন্টেন্স, এই কথাই বলতে চাচ্ছে যে ওরা ওই প্রি হিস্টোরিক পিপলরা কিন্তু আসলে দক্ষ ছিল, জীবন যাপনে ওরা যথেষ্ট দক্ষ ছিল। বুঝতে পেরেছেন? এই যে শব্দগুলো দিয়ে সেটাই বোঝানো হচ্ছে। ওরা হান্টিং করতে পারতো, ফরেজিং করতে পারতো। ফরেজিং মানে লাইক খাবার টাবার এগুলো সার্চ করাই হচ্ছে ফরেজিং। তাহলে এখানে আমরা মূল পয়েন্টটাকে নেওয়ার জন্য আমরা জাস্ট নিতে পারি অ্যাডেপ্ট অন বোথ ল্যান্ড অ্যান্ড সি, এইটুক শব্দ নিলেই বুঝতে পারবো। আচ্ছা, তাহলে সার্কেল করার পেছনে আমাদের লক্ষ্যটা হচ্ছে এখন শুধুমাত্র আমরা ওই যে শব্দগুলো সার্কেল করেছি সেগুলা আমরা একবার করে পড়বো খুব কুইকলি। এটাকে বলা হয় ব্রেইন রিফ্রেশমেন্ট বলা হয়। হ্যাঁ, ব্রেইন রিফ্রেশমেন্ট। তাহলে সবাই পড়ে ফেলেন তো, অন্য কিছু পড়বেন না, জাস্ট যেগুলো সার্কেল করেছি মূল পয়েন্ট সেটাই আমরা পড়ে ফেলি। First archaeologist হুম, being adept on both land Adept on and both sea. island and sea, hunting, হুম, discoveries, ডান ডান rainforest and frogging on the seashore. ডান। আচ্ছা, স্যার শুধুমাত্র এখানে আমরা ফ্রগিং মানে হচ্ছে যে তারা চলাফেরা করতে হবে, ছোট্ট চড়া বোঝায়। ফরেজিং, সার্চিং ফর ফুড, সার্চ, সেটা হচ্ছে ফরেজিং। তাহলে আমরা শুধুমাত্র সার্কেলড ওয়ার্ড গুলাই পড়বো, এর বাইরে কিছু পড়বো না। ঠিক আছে, যেগুলো সার্কেল করেছে এটা ব্রেইনি রিফ্রেশমেন্ট দিয়েছে। আচ্ছা, একটা প্যারাগ্রাফ পড়া হয়ে গেছে, এখন আমরা কোয়েশ্চেনে চলে যাব, দেখবো কোয়েশ্চেনটা আমরা সলভ করতে পারি কিনা। প্রথম প্রশ্নটা সবাই পড়েন তো। Sir, archaeological research had taken place on the island of Obi before the arrival of হুম, C.B. Shipton and his colleagues. দেখেন তো এক নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটা পেয়েছেন কি ওখানে? সবাই কি না বলতে স্যার। হবে পেয়েছেন কি না অ্যান্সারটা? স্যার। চিন্তা করে স্যার দেখেন স্যার Yes, পেয়েছি। sir. ইয়েস স্যার। স্যার অ্যান্সারটা ফার্স্ট পেয়েছেন প্যারাতেই। তো নাকি? হ্যাঁ, Had ফার্স্ট taken কি প্যারাতেই। এক the নম্বর অ্যান্সারটা কি island হবে? of Obi before অ্যান্সারটা the কি হবে? arrival. Sir, true হবে। অ্যান্সারটা কি true স্যার হবে, হবে। ফলস গিভেন হবে। নাকি নট গিভেন? নট গিভেন মনে স্যার হচ্ছে, ফলস হবে। বিকজ ফলস এখানে ফলস বলা হয়েছে হবে স্যার স্যার। বিফোর দ্য অ্যারাইভাল আচ্ছা, অফ
এখানে আচ্ছা আগমনের আগে, কিন্তু ওরা তো Captain and his আবিষ্কার colleagues. করছে আগমনের পরে। একটা ওকে, প্যারাগ্রাফ দেখতে পারি তার মানে false বোঝা কারণ যাচ্ছে যে আপনারা মনোযোগ দিয়ে পড়েন নাই, আপনাদের মনোযোগের অনেক ঘাটতি ছিল, অনেক False হবে ঘাটতি, স্যার। আপনারা মনোযোগ দিয়ে পড়তেছেনই না। এখানে সার্কেল পর্যন্ত আমরা করে স্যার ফেলছি, মূল ভুলে পয়েন্ট। যাই ভুলে যাই হুম, দেখা মাত্র না পরে ভুলে, 2-1 সেকেন্ড পরে ভুলে না 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 ভুলে গেলে হবে না, এটা তো কঠিন কিছু না। আপনাদেরকে তো মুখস্থ করতে দেই নাই যে পুরোটা মুখস্থ করেন, এটা তো কঠিন কিছু না। এনিওয়ে, তাহলে এখানে যে আমরা এখানে এই সেন্টেন্সে আমরা কি পাইতেছি যে ডক্টর শিপটন ওরাই কি বিকেম দ্য ফার্স্ট, জি স্যার, ওরা ছিল প্রথম আর্কিওলজিস্ট টু স্যার জি এক্সপ্লোর। স্যার, জি স্যার। আর কোয়েশ্চেনটা কি বলতেছে, কোয়েশ্চেন কি বলতেছে? ওরা যে আসার আগেও তারা আর্কিওলজিক্যাল রিসার্চ হুম, হয়েছে। তাহলে had অ্যান্সারটা কি taken হবে? from Iceland. অ্যান্সার ফলস Also, স্যার। অ্যান্সারটা কি হচ্ছে? ফলস ফলস। ক্লিয়ার, বুঝতে জি স্যার পারছেন? তাহলে সমস্যা, আপনারা ভুলে যান এই কথা বললে ভুল হবে, আপনারা মনোযোগী না। পরীক্ষার হলে সেম কাজ করেন, বাসায় প্র্যাকটিস করার সময় সেম কাজ করেন, আপনাদের সমস্যা হলো মনোযোগের অভাব, আর কিছুই না। আচ্ছা, 2 স্যার নম্বর প্লিজ, কোয়েশ্চেনটা এখন আমরা সলভ করব। ফলস গিভেন এবং নট গিভেন এর মধ্যে কি এটা পার্থক্যটা একটু বুঝিয়ে দিবেন, ফলস এবং নট গিভেন এর এই বিষয়টা। যে আমরা সলভ করার সময় আমরা দেখব পার্থক্যটা, ঠিক আছে? নো ওয়ারিস, Okay. একদম হাতে কলমে আমি শিখাই দিব যে কোন জায়গায় ভুলটা হয় ফলস এবং নট গিভেনের জন্য, এবং একবার জিনিসটা দেখা মাত্র আপনাদের সারা জীবনের ভুল হবে না। আচ্ছা, তাহলে যথারীতি পরের প্যারাগ্রাফটা পড়বেন, একটা একটা করে সেন্টেন্স পড়বেন, আপনারা বলবেন, আমি সার্কেল করব যে মূল পয়েন্টটা কি। হ্যাঁ, পড়ে ফেলেন সবাই, মনে মনেই পড়েন। The Mainland exhibition Iceland. is a part of project to learn more about how people first dispersed from islands. এখানে ডিসপার্সটা সার্কেল করেন স্যার। about Project people to learn more about how people first dispersed from ওকে, mainland তাহলে Iceland. ফার্স্ট সেন্টেন্সে আমরা মূল কথাটা কি পাচ্ছি? মূল কথাটা কি? স্যার এক্সিবিটরস ওয়্যার মানে প্রজেক্টের একটা অংশ ছিল স্যার। এক্সকাভেশনস তো বোঝেন নাকি? এক্সকাভেশন খনন কাজ, খনন করতে খনন গিয়ে ওই স্যার, যে খনন। এক্সিবিটর মেশিন দিয়ে মাটি এক্সকাভেশন খোলে মানে যেরকম। হচ্ছে খনন প্রজেক্টের কাজ। একটা হ্যাঁ, তাহলে মূল কথাটা হলো ওই যে গবেষকরা খনন কাজটা শুরু করেছে, এই প্রজেক্টের বা এই খনন কাজের আহ লক্ষ্যটা যেটা ছিল টু লার্ন, আসলে ওদের উদ্দেশ্যটা ছিল কিভাবে মেইনল্যান্ড এশিয়া থেকে বিভিন্ন জায়গায় মানুষজন ছড়িয়ে পড়েছে, ঠিক আছে, প্রি হিস্টোরিক প্রাগৈতিহাসিক সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাহলে ডিসপার্স, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম। আমি একটু একটা মানে ক্লাসটা কখন শুরু হয়েছিল আমি আসলে লিঙ্কটা এতক্ষণ পাইনি মানে। ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি, 20 মিনিট হবে, অসুবিধা নেই, কিপ ওয়াচিং, হ্যাঁ কিপ ওয়াচিং। তারপরে লাইনটা পড়েন, দ্য টিমস আর্লিয়ার রিসার্চ, এখান থেকে পড়ে বলেন মেইন পয়েন্টটা কি। And into the previous migration. না না ভাত খাবো না, কিছু খাবো না, আমার খাওয়া শেষ, ওষুধ খাওয়া শেষ। আচ্ছা, বেশ কয়েকজনের ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, আমি ক্লাস থেকে রিমুভ করে দিব যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়, ক্লাস থেকে স্যার আমি রিমুভ করে দেব। স্যার প্রথম দিকে রিসার্চ যেটা সার্চ স্যার করছে যে স্যার এটা হবে মাইগ্রেশন রাউটটা আমরা সার্কেল করতে পারি। ইয়েস, ইয়েস, মাইগ্রেশন রাউট। রাইটার সিম্পলি এটাই বলতেছে যে আম, এই যে জায়গাটা ওবি, হ্যাঁ, এই যে ওয়ালেস, এটা কি ওয়ালাসিয়ান আইল্যান্ড এবং ওবি আইল্যান্ড, এটা এই দুইটা জায়গা থেকে মানে এই জায়গাগুলো থেকে সবচেয়ে ইজিলি মাইগ্রেট করতে পারতো, ওরা বিভিন্ন জায়গায় যাইতে পারতো হিস্টোরিক বা প্রাগৈতিহাসিক লোকজন। তাহলে এটা হচ্ছে ইজিয়েস্ট মাইগ্রেশন রাউট, এটাই হচ্ছে মূল কথা রাইটারের, ঠিক আছে? অলরাইট, তারপর স্যার তারপর স্যার হুম, আইল্যান্ড হপিং ভয়েজ। স্যার এটা স্টেপিং স্টোন, ক্রুশাল হচ্ছে স্টেপিং হুম, স্টোন, এটাকে সার্কেল করা যায়। দেন হিউম্যান হুম, স্টেপিং ভয়েজেস থ্রু দ্য রিজন। স্যার স্টেপিং স্টোনটাই আমরা সার্কেল করতে পারি। ওকে, স্টেপিং স্টোন, অলরাইট। এখানে মূল কথাটা হলো
একই সাথে ওই যে দুইটা আইল্যান্ডের কথা বললো না, মানে এই আইল্যান্ড গুলো একই সাথে আরেকটা সেন্টার ছিল। এটা হলো এক দ্বীপ থেকে আরেক দ্বীপে নৌকা চালিয়ে বা ঘোরাফেরা করে আর কি, এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ারও সেন্টার পয়েন্ট ছিল বা স্টেপিং স্টোন যেটাই বলেন। এটা হলো ওই দুইটা আইল্যান্ড, এই কথাটা বলেছে। একটা হলো মাইগ্রেট করার কথা বলেছে, যে এই আইল্যান্ড দুইটা থেকে ওরা অন্যান্য কন্টিনেন্টে চলে যেতে পারতো, যেমন ওই যে অস্ট্রেলিয়া নিউ গিনির কথা বলেছে। আবার এই দুইটা আইল্যান্ড থেকে অন্যান্য যে আইল্যান্ড আশেপাশের আইল্যান্ড আছে সেই সমস্ত জায়গাতে ওরা মানে চলে যেতে পারতো, যে আইল্যান্ড হপিং ভয়েজ। আইল্যান্ড হপিং ভয়েজ মানে হলো এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে ওরা নৌকায় করে গিয়েছে, ওই কথাটাকে মিন করেছে। আচ্ছা, তারপরে সেন্টেন্সে মেইন কথাটা কি, বাট টু সাপোর্ট দিস আইডিয়া, এখান থেকে বলেন। Sir, archaeological evidence. আচ্ছা, তারপরে এখানে বলেছে বাট টু সাপোর্ট দিস আইডিয়া দে নিডেড আর্কিওলজিক্যাল এভিডেন্স ফর হিউম্যানস লিভিং ইন দিস রিমোট এরিয়া ইন দ্য অ্যানশিয়েন্ট পাস্ট। সিম্পলি বলতেছে যে এই জায়গা থেকে অস্ট্রেলিয়া বা অন্যান্য মহাদেশে যাওয়া যেমন একটা বেস্ট রাউট ছিল, আবার এই আইল্যান্ড থেকে অন্যান্য আইল্যান্ডে আসলে চলাচলের জন্য খুব সহজ ভালো একটা জায়গা ছিল। এই যে কথাটা দাবি করতেছে, তো রাইটার বলতেছে এখন যে এটাকে সাপোর্ট করার জন্য, এই কথাটাকে এস্টাবলিশ করতে হলে তাদের কি দরকার, তাদের এভিডেন্স দরকার যে এইখানে আসলে হিউম্যান বসবাস করেছে এই জায়গাটাতে, না হলে তার এই কথাটাকে ওরা প্রমাণ করতে পারবে না। সিম্পলি সেটা মিন করেছে। টু সাপোর্ট দিস আইডিয়া দে নিডেড আর্কিওলজিক্যাল এভিডেন্স, তাদের আর্কিওলজিক্যাল কিছু এভিডেন্স দেখাইতে হবে, যে এভিডেন্স গুলো প্রমাণ করবে যে হ্যাঁ হিউম্যান এখানে বসবাস করেছে, ফর হিউম্যানস লিভিং ইন দিস রিমোট এরিয়া ইন দ্য এনশিয়েন্ট পাস্ট। এনশিয়েন্ট পিরিয়ডে বসবাস করেছে। Right. So they traveled to Obi to look for sites that might reveal evidence of early occupation. এই জন্য ওরা ওবিতে গেছে। ওই আর্লি অকুপেশন এই শব্দটার মানে হলো বসবাস, আর্লি লিভিং, ওকে, অকুপেশন, যে ওই অনেক আগে যে বসবাস করেছে এইটার একটা এভিডেন্স পাওয়ার জন্যই, এটা এভিডেন্স খোঁজার জন্য ওরা ওবি নামক আইল্যান্ডে গিয়েছে গবেষক দল। আচ্ছা, তাহলে আমরা আহ এইটা এখন রিফ্রেশ করে ফেলবো, যেগুলো শুধু সার্কেল করেছি সেগুলো পড়েন, শুধু সার্কেল ওয়ার্ডস। Dispersed, Obi, stepping stones, easiest migration route, Obi early occupation. আচ্ছা, আর যখন আপনারা পড়বেন মাথায় রাখবেন এটা রিফ্রেশমেন্টের উদ্দেশ্য হলো আপনি শুধু শব্দ ডিরেক্টলি পড়বেন না, ওই শব্দের মধ্যে ওই সেন্টেন্সের যে মূল কথাটা আছে না ওইটা জি ব্রেনে স্যার, নিবেন। বুঝতে পেরেছেন? যেমন ডিসপার্স শব্দটা পড়ে আমি ব্রেনে কি নিলাম, ছড়িয়ে যে পড়লো তারা যে বসবাসের জন্য। ওখান থেকেই ছড়িয়ে পড়েছে। তারপর আমরা ওই ইজিয়েস্ট মাইগ্রেশন রাউট, এখান থেকে আমরা কি নিলাম, ব্রেনে কি বসাচ্ছি, যে ওই দুইটা আইল্যান্ড ছিল অন্যান্য জায়গাতে মাইগ্রেট করার জন্য, যেমন অস্ট্রেলিয়া বা নিউ গিনিতে মাইগ্রেট করার জন্য সবচাইতে সহজ একটা আইল্যান্ড, এখান থেকে ইজিলি অন্যান্য মহাদেশে চলে যাওয়া যেত। আবার একই সাথে স্টেপিং স্টোনের দিকে তাকিয়ে আমার কথাটা কি মনে পড়লো, ব্রেনে কিভাবে কি সেভ করে নিলাম, শুধুমাত্র অন্য মহাদেশ বা অন্য দেশেই না, ইভেন আশেপাশের আইল্যান্ড গুলাতেও কিন্তু যাতায়াত করার জন্য এই দুইটা আইল্যান্ড ছিল আইডিয়াল বা ভালো একটা ক্রুশাল একটা পয়েন্ট, স্টেপিং স্টোনস নামে আখ্যায়িত করা হয়েছে। এই বিষয়টাকে যদি প্রমাণ করতে চায় গবেষকরা, তাহলে তাদের এভিডেন্স দরকার, এই এভিডেন্সটা খোঁজার জন্য ওরা গেছিল হলো ওবিতে, ওই আর্লি অকুপেশনের। তাহলে এইভাবে আপনারা কিন্তু সার্কেল ওয়ার্ডস গুলো পড়ে মাথায় রাখবেন, জিনিসটাকে মাথায় রাখবেন। এখন আসেন হলো দেখেন তো 2 নাম্বারটা সলভ করতে পারেন কিনা। হুম হুম Shall what to be to transfer স্যার 2 নাম্বারটা ফলস হবে স্যার। 2 নাম্বারটা কি সলভ করতে পারছি আমরা? ইয়েস স্যার। also At the kilo sites, the researchers found the first clamshells excess ever to be discovered in the region. এরকম কিছু পাইছেন ওখানে? তার মানে Not কি needed. হয়েছে? না 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 স্যার, না, ওখানে নেবেন একটা না তথ্য আছে। স্যার ওখানে আসলে। একটা তথ্য এই আছে, জায়গাতে নেই। হ্যাড প্রিভিয়াসলি ফাউন্ড স্যার, আর এখানে সে ফার্স্ট স্যার। এই প্যারাগ্রাফটা গ্যাপ দিয়েছে, ঠিক আছে, এই এই প্যারাগ্রাফে জি স্যার, প্যারাগ্রাফে ওখানে গ্যাপ দিয়েছে। ওই যে বলেছিলাম এরপরে শুরুতে যে
একটা অ্যান্সার যদি পান, তার পরবর্তীতে মানে 2 নাম্বার অ্যান্সারটা কোথায় পাওয়া যাবে, কয়টা লাইনের মধ্যে? 2 থেকে 3 তিন তিনে থেকে পাঁচ 3 থেকে 4টা বা 5টার মধ্যে। আবার এটাও বলেছিলাম যে এক্সেপশন আছে, যে কখনো কখনো একটা প্যারাগ্রাফ কি করতে পারে, জাম্প করে। স্কিপ করতে পারে। হ্যাঁ, এই যে একটা প্যারাগ্রাফ স্কিপ করেছে, বাকিগুলোতে আবার আমরা দেখবো, মিলিয়ে দেখবো ব্যাপারটা কেমন, মিলিয়ে দেখবো। আচ্ছা, এখন এই প্যারাগ্রাফটা পড়েন, এখন জাস্ট ইনল্যান্ড এটা থেকে পড়েন। Just from feeling of on hobbies prevent cost and is business on to steps মেইন কথাটা কি রাইটারে তাহলে এখানে? found 2 caves. ইয়েস, এখানে মেইন পয়েন্টটা হলো রাইটার এইটাই, যে ওরা 2টা গুহা খুঁজে পাইছে গবেষকরা। এইখানে শেল্টার পাওয়া গেছে, ওই গুহার মধ্যে ওরা কি পাইছে, শেল্টার। শেল্টার মানে থাকার জায়গা পাইছে, ঠিক আছে, শেল্টার। ওরা 2টা গুহার মধ্যে থাকার জায়গা পেয়েছে। ওকে, সার্কেল করে ফেললাম। এটা কে বলেছেন এই পয়েন্টটা, নাম কি? আমি স্যার বাসুদেব। Sasif. গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড পয়েন্ট, ধরতে পেরেছেন। হ্যাঁ, তারপরে লাইনে আসেন। তারপরে লাইনে মেইন পয়েন্টটা, দ্রুত পড়ার অভ্যাস করতে হবে, একবার 2বার পড়া যাবে না কিন্তু, একবার। So dug a small Sir, fish. they dug a So small. they, তার মানে they, ওরা then Small they করছে found স্যার, dug. numerous artifacts. ওরা They dug টেস্ট এক্সকাভেশন শুরু করেছিল, ঠিক আছে, মানে খোঁড়াখুড়ি কাজটা শুরু করে। তারপর Found numerous artifacts. মানে হুম, হাতের শিল্প এই জাতীয় কিছু আর কি, প্রত্নতত্ত্ব বিষয়, ইনক্লুডিং ফ্র্যাগমেন্টস প্রত্নতত্ত্ব, অফ আর্টিফ্যাক্টস মানে প্রত্নতত্ত্ব। ওই যে আপনারা অ্যাক্সেস দেখবেন মানে মাটি খুললে বের হয়ে আসে না 1000 বছর আগের এটা মাটির খুব পাত্র, এগুলো অ্যাক্সেস মানে সেগুলা, হচ্ছে স্যার, এগুলাকেই বলা হয়, এগুলাকেই বলা হয় আর্টিফ্যাক্টস। যা কিছু অ্যাক্সেস প্রাচীন মানে যেগুলো হচ্ছে পাওয়া যায়, খোঁড়া। আর্টিফ্যাক্টস। আচ্ছা, তাহলে এইখানে মেইন কথাটা কি বলেন আমাকে। মেন কথা হচ্ছে তারা যে জিনিসগুলো পেয়েছে এই 1400, জিনিসগুলো পেয়েছে, ইয়েস, তারা ফাইন্ড করেছে আর্টিফ্যাক্টস। ওখানে বলা আছে কি কি আর্টিফ্যাক্টস পাইছে ওরা। মানে ওই যে কুঠার পাইছে, হাত দিয়ে কাজ এক্স করে পাইছে, কুঠার কুড়াল এগুলো বস্তু। পাইছে, হ্যাঁ, এবং এই কুড়ালগুলোর বয়স দেখা গেছে প্রায় 14,000 বছর, মানে 14,000 বছর আগের কুড়াল। ঠিক আছে, ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে কুড়ালগুলো যে 14,000 বছর আগের কুড়াল। আচ্ছা, এরপর এই কুঠারগুলো তারপরের তো লাইনে স্যার ক্লাম পড়েন, ছিল, যে পরের ক্লাম লাইনটা ওয়ালা পড়েন। গুলা কুঠার। এক্সেস মেড ফ্রম ক্লাম শেল দ্য ফ্রম রাফলি দ্য আর্লিয়েস্ট, সেম এখান টাইম। থেকে পড়েন, দ্য আর্লিয়েস্ট এক্সেস এট কিলো ওয়ার মেড ইউজিং ক্ল্যাম শেলস। এখান থেকে মেইন কথাটা কি সেটা বলেন। ওই এক্স তৈরি করতে ওটা স্যার ক্ল্যাম এই শেলস শেল এর গুলো ছিল use করা স্যার হয়েছে। ক্লাম, ক্লাম দ্বারা নির্মিত আর কি, ওই যে ইয়েস, আমাদের ওরা দরজাতে ব্যবহার ক্লাম থাকে না। করেছে। না না, এটা ওই ক্লাম না, ঠিক আছে, ক্লাম মানে ঠিক আছে, ওই ক্লাম, এই ক্লাম শেলস মানে এটা ভিন্ন এক ধরনের ইয়ে থেকে বানানো, সরাসরি দরজার সামুদ্রিক ক্লামটার জীব। বা স্টিলের সেটা না। ঠিক আছে, ক্লাম শেলস, ঠিক আছে, আপনি ইউ আর ভেরি তো এটা ক্লোজ। কি কোনো সামুদ্রিক জীব? ক্লাম শেলস, হ্যাঁ, ক্লাম শেলস আপনার এক ধরনের প্রাণী, ঠিক আছে, দেখবেন গুগল সার্চ করলে পাবেন এটা। আচ্ছা, তাহলে দ্য আর্লিয়েস্ট এক্স এটা আসলে ওরা বানাইছে কি থেকে, এই ক্লাম শেলস থেকে, ক্লাম ঠিক শেলস আছে। থেকে। হ্যাঁ, এইটুকু আমরা পাইছি, যে ওরা যে কোরালগুলা বানাইতো আর্লিয়েস্ট টাইমে, ওই কোরালগুলা বানাইছে হলো ক্লাম শেলস থেকে। আচ্ছা, তারপরে লাইনটা পড়েন। As in give it is highly likely that obvious access were used in the এক্সেস, এটা construction of canoes. excess meat, এই লাইন থেকে excess meat from clamshells from roughly the same time had also previously been found elsewhere in this region, including on the nearby island of Gibi to the northeast. তাহলে মূল কথাটা কি এখানে, কেউ বলে ফেলেন। এখানে স্যার মূল এই কথা শেল এখানে তো অন্যান্য এরিয়াতেও পাওয়া পাওয়া গেছে। গেছিল। ইয়েস, অন্যান্য এরিয়াতেও সেম জিনিসটাই পাওয়া গেছে, ঠিক আছে, ওই একই সেম টাইমের, হ্যাঁ, আম, ওই একই সময়ের, এক কথায় এই ক্ল্যাম শেলস এটা যেমন কিলো আইল্যান্ডে যেটা পাওয়া গেছে, সেম শেলস গুলো থেকেই বানানো কুরালো বার পাওয়া গেছে অন্যান্য রিজিয়নেও। তাহলে আমরা কোনটা নিচ্ছি এখানে বলেন, ফাউন্ড এলসওয়্যার। ওকে, ফাউন্ড এলসওয়্যার।
তারপরটা লাইনটা পড়েন। including on the nearby island of Gibi to the northeast, as ওই on গিবিতে Gibi, পাওয়া গেছে, হ্যাঁ হ্যাঁ। তারপর it is অ্যাজ অন likely that গিবি, mobile taxis were used in the construction of canoes, thus allowing ক্যানুজ, the ওকে। near early peoples to maintain connection between communities on neighboring island. এটা একটা ব্রিজের মতো তৈরি মেইন করছে আর কি মেইন ক্যানোই। মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্টটা এখানে বলেন। একটা মেইন পয়েন্ট হচ্ছে এখানে একটা সংযোগ স্থল ওই তৈরি করছিল। এক্স গুলো বলেন। দিয়ে ওটা হচ্ছে একটা ডিঙ্গি নৌকার মতো বানাতো, যেটাতে ওরা নেবারিং আইল্যান্ডে যাওয়া আসা করতো, এবং দ্যাটস ওয়াই একই টাইমে হচ্ছে সেন্টারে একটু পাওয়া গেছে আইল্যান্ড। আচ্ছা, আরো আরো অল্প কথাই বলেন মেইন পয়েন্টটা, অল্প কথায়। Maintain connection. মেইনটেইন কানেকশন। আচ্ছা, তার মানে Maintain তার মানে রাইটার এটাই বলতেছে যে যে কুড়াল দিয়ে ওরা কেন বানাইতো, আর এই কেন মানে নৌকা, ছোট নৌকা দেখেন একদম বাংলাদেশে তৈরি হয়, কুষ্টিয়ার দিকে বিক্রি হয়, তাল গাছের ইয়ে থেকে কেন বানায় এক ধরনের, এনিওয়ে ছোট একদম স্যার নৌকা। এবার মনে আসছে স্যার, চিনছি স্যার, তাল গাছ দিয়ে ছোট ছোট নৌকার মতো বানায়, বর্ষাকালে হ্যাঁ, এগুলো দিয়ে মাছ ধরে বিভিন্ন জায়গায় যায় তারা, খাল পার করে। রাইট, খুবই ছোট নৌকা। তো যাই হোক, রাইটার এই কথাই বলতেছে যে দেখো ওই এক্স দিয়ে ওরা কেন বানাইতো, এই কেন দিয়ে ওরা আবার কি বিভিন্ন আইল্যান্ডে যাইতো, এটাই মেইন কথা। ঠিক আছে, এক্স দিয়ে কেন বানানো, ওই কেন দিয়ে বিভিন্ন আইল্যান্ডে যাইতো। তাহলে আমরা এইটাই পাইলাম। এখন সার্কেল ওয়ার্ড গুলো পড়বেন, পড়ার সময় ওই সেন্টেন্সের মূল কথাটা ব্রেনে সেভ করবেন, করেন। Caves, shelter, found exhibition, connections, access, artifacts, test, shelter found, two caves, exhibition, shelter পেল, গুহা পেল, গুহাতে আশ্রয়ের নিদর্শন পেল, তারপরে ডিঙ্গি নৌকা বানাইলো তারা কুঠাল দিয়ে, এবং তারা সংযোগ স্থল তৈরি করলো। পড়া হয়েছে সবার? ডান ডান ডান। ওকে, এখন কোয়েশ্চেন দেখি, 2 নম্বরটা সলভ করেন দেখি। The killer cities found the past country ever to be discovered. এটা ট্রু হবে। হবে স্যার। চিন্তা করেন তো কি বলতেছে। এট দ্য কিলো সাইটস, কিলোর মধ্যে দ্য রিসার্চার্স ফাউন্ড দ্য ফার্স্ট ক্ল্যামশেল এক্স, ওইখানেই ওরা প্রথমবারের মতো ক্ল্যামশেল দিয়ে বানানো কুড়াল পেয়েছে ওই কিলোর আইল্যান্ডে। ঘটনাটা কি সত্য? না স্যার, ফলস। False, মনে আছে না? মনে আছে অন্য রিজনে যে পাওয়া গেছে, হ্যাঁ গিবিতে পাওয়া গেছে, এটা ফলস। ওকে, এই জন্য ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন। আপনাদের সমস্যা কি, আপনারা বোঝেন না, এই কথা বললে বলবে আপনারা অস্থির, ভীষণ অস্থির। ঠিক আছে, থিঙ্ক স্লোলি। আচ্ছা, 3 নাম্বারটা দেখেন, এটা কি পেয়েছি? না স্যার। তার মানে এটা পাইনি আমরা। পরের প্যারাগ্রাফে আমরা পড়বো, পরের প্যারাগ্রাফে যাব। গো টু দ্য নেক্সট প্যারাগ্রাফ, এখান থেকে পড়েন। দ্য ওল্ডেস্ট কালচারাল লেয়ার্স, এখান থেকে। Old culture is আর্লিয়েস্ট রেকর্ড occupation. হিউম্যান অকুপেশন। তাহলে মেইন পয়েন্টটা কি এখানে? রাইটারে কি বলতেছে? দ্য ওল্ডেস্ট কালচারাল লেয়ার্স from the Kilo site provided the team with the earliest record for human occupation on Obi. আচ্ছা, তার মানে ওই যে জিনিসপত্র যেগুলো পাওয়া গেছে, ঠিক আছে, এই জিনিসটাই কি প্রমাণ করতেছে? যে ওখানে কি ছিল? হিউম্যান অকুপেশন ছিল, মানে মানুষের জনবসতি ছিল। হিউম্যান অকুপেশন মানে কি? মানুষের জন্য জন, বলে ছিল। ওই ওবি আইল্যান্ডে মানুষের জনবসতি ছিল, এবং সেটা কত বছর আগে ছিল আজকে থেকে? 1800 বছর আগে। 18,000 বছর আগে। 18,000 এখন পরে লাইনে আসেন। এট দিস টাইম, ওই সময় মাটি খুবই শুকনো ছিল এবং ঠান্ডা ছিল, এটা গ্লেসিয়ার্স মতো ছিল আর কি স্যার। মূল পয়েন্টটা, টেল মি দ্য মেইন পয়েন্ট। তখন এনভায়রনমেন্ট ডিফারেন্ট ছিল এবং আইল্যান্ডও বড় ছিল। Sir, climate. মেইন পয়েন্টটা
ও ও তখন ওখানে মাটিগুলো এমন একটা শক্ত ছিল যেটাতে কোনো কিছু বিট করা বা আমরা মাটি খোঁড়ার মতন অবস্থা ছিল না আর কি। বর্তমানে যেমন আচ্ছা সফট যে কোনো জিনিস Obi was একটা a গাছ much রোপণ করা যায়। larger island. তার তখন আচ্ছা দ্বীপটা অনেক বড় ছিল আচ্ছা এবং হ্যাঁ আমি মানুষের এটা পড়ি, island. সবাই পড়েন আমার সাথে ঠান্ডা মাথায়। অ্যাট দিস টাইম, এই সময়টাতে মানে ওই সময়টাতে 18,000 বছর আগে ওই কথাটা বলতেছে যে অ্যাট দিস টাইম দ্য ক্লাইমেট ওয়াজ ড্রায়ার অ্যান্ড কোল্ডার দেন টুডে। আজকের থেকে 18,000 বছর আগে সেখানে ক্লাইমেটটা ছিল শুষ্ক এবং ঠান্ডা, and the island's dense rainforest would likely have been much less impenetrable than they are now. তো রাইটার বলতেছে যে ওই আবহাওয়ায় ওই রেইন ফরেস্ট মানে আইল্যান্ডে যে বন আছে এই বনগুলা কেমন ছিল? লেস ইমপেনেট্রেবল। ইমপেনেট্রেবল মানে কি? যেখানে ভেদ করা যায় না। যায় তার মানে না। রাইটার এখানে কি বলতে চাচ্ছে যে ওখানে লেস ইমপেনেট্রেবল মানে ওই ক্লাইমেটে আসলে বন অত ঘন ছিল না, মানে ওরা বনে যেতে পারতো। বুঝতে পেরেছেন এখন? লেস ইমপেনেট্রেবল। মোর ইমপেনেট্রেবল মানে কি? এটাকে ভেদ করা যায় না। লেস ইমপেনেট্রেবল মানে কি? ভেদযোগ্য, ভেদ করা যায়। ওকে, ওরা ওই ফরেস্টে যেতে পারতো। আচ্ছা, এতটা ঘন ফরেস্ট ছিল না, এটাই মিন করেছে। তাহলে আমরা এখানে কাকে নিব? লেস ইমপেনেট্রেবল। তারপর সিশেলস, টেল মি, পরের সেন্টেন্সটা পড়েন, বলেন। sea Sea levels levels were were about about 100 120 plus. meters lower, হুম হুম meaning Obi was a much larger island, হুম হুম encompassing what is today the separate island of Bisa, as well as several other small islands nearby. তাহলে মেইন কথাটা কি এখানে? একজন একটু আগে বলেছিলেন, মেইন কথাটা কি? আইল্যান্ড গুলো কানেক্টেড ছিল। Larger এই island. লার্জার ছিল। এই ওবি আইল্যান্ডের কথাটা যেটা বলতেছে, এই আইল্যান্ডটা কিন্তু তখন ছিল বড়। এখানে ব্যাখ্যা হিসেবে রাইটার বলতেছে যে কেন বড় ছিল, কারণ তখন তো সমুদ্রের যে পৃষ্ঠতা এটা 120 মিটার লোয়ার ছিল। নিচে যাওয়া মানে কি বেশি মাটি না? বুঝতে পেরেছেন ব্যাপারটা? সমুদ্র পৃষ্ঠ যদি বেড়ে যায় তাইলে কি একটা আইল্যান্ড ছোট হবে না বড় হবে, সেটা বলেন আমাকে। পানি বেড়ে তো গেলে, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে একটা সেন্ট ছোট মার্টিন হয়ে আইল্যান্ড যাবে স্যার, কমবে না বাড়বে? কমবে। কমবে। কমে যাবে। আর যদি পানির মানে লেয়ারটা নিচে নেমে যায়, তাহলে বাড়বে। 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 এই কথাটাই বলেছে যে তখন তো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ছিল 120 বাড়বে। মিটার লোয়ার ছিল বর্তমানের চেয়ে, যার ফলে ওটা আইল্যান্ডটা অনেক বড় ছিল। এটা হলো মূল কথা। তাহলে এখন পড়ে ফেলেন সার্কেল ভার্স গুলো। Human occupation 18,000 years ago, less impenetrable, rainforest, larger island. তাহলে এই সেন্টেন্স গুলোর মেইন কথাগুলো তো মনে করেছেন নাকি? নাকি শুধু সার্কেল ভার্সই পড়েছেন? টেল মি। মনে পড়ছে, মানুষের বসতি কত বছর আগে এটা বড় আইল্যান্ড ছিল। রাইট, তাহলে চলেন আমরা সলভ করি। 3 নাম্বারটা দেখেন তো। দ্য সাইজ অফ ওবি টুডেজ লেজ, এখনকার দিনে একটা ছোট, কম দেন ইট ওয়াজ 18 ইয়ার্স এগো, True. মানে আগে আগে বড় ফলস। ছিল, এখন কমে গেছে। হ্যাঁ, তাহলে সাইজ লাস্ট অফ ওবি সেন্টেন্সে টুডে, বড় আজকের ছিল। ওবি সাইজটা ছোট 18,000 বছর আগের, আগের চেয়ে আজকের ওবি আইল্যান্ডটা ছোট। তাহলে কি হবে? True. ট্রু ট্রু। True. ট্রু। ইয়েস, ট্রু। ইয়েস। তারপর আম, তারপরে এটা কি আমরা পেয়েছি 4 নাম্বারটা? পাইনি। তার মানে আমরা চলে যাচ্ছি পরেরটাতে। নট ইয়েট। এখন দেখেন প্রবলেমটা কোন জায়গায়। প্রবলেমটা হলো এগুলো রিসেন্ট রিডিং পেপার, মানে কেমব্রিজ 19। তো রিসেন্ট আইএলটিএস টেস্ট আসলে সামহাও ধীরে ধীরে কঠিন হচ্ছে। কিভাবে কঠিন হচ্ছে? আগের পেপারগুলোতে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই পরের 3-4টা লাইনে অ্যান্সার পেয়ে যাবেন, কিন্তু এখনকার ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওরা একটা করে প্যারাগ্রাফে একটা অ্যান্সার রাখে, যার ফলে এটা কঠিন হয়ে গেছে, মানে আপনার সময় আরো বেশি লাগতেছে। হুম। আচ্ছা, এরপর আমরা আসি পরের প্যারাগ্রাফ, এটা পড়ে ফেলবেন রাফলি। হুম হুম Roughly 11,700 years ago, হুম হুম as the most recent ice
এজ ended, এখানে মোস্ট রিসেন্ট আইসটা সার্কেল হবে। দ্য ক্লাইমেট বিকেম সিগনিফিকেন্টলি ওয়ার্মার অ্যান্ড ওয়েটার, সিগনিফিকেন্টলিটাও সার্কেল হবে। নো ডাউট মেকিং ওবিস জঙ্গল মাছ থিকার। তাহলে স্যার মেইন আমার পয়েন্টটা কি মনে হয় এখানে? এই সেন্টেন্সে ওবি জঙ্গল মাছ থিকার, আমার মনে হয় এই জিনিসটা সার্কেল করলে বেটার হয় স্যার। এটাই, হ্যাঁ এটাই। স্যার ওবির ক্লাইমেট জঙ্গলগুলো বিকেম অনেক স্যার ক্লাইমেট বিকেম জঙ্গল। ওই জঙ্গলটা ওয়ার্মার এখানে থেকে অনেক অনেক পাতলা কমে গেছিল আর কি, আগে বেশি এটা ছিল। রাইটার না ব্যাখ্যা স্যার, করে থিকার দিচ্ছে। মিন্স ঘন বলতেছে, জঙ্গলটা অনেক বেশি ঘন ছিল। হ্যাঁ, ঘন, অনেক ঘন হয়েছে, রাইট। এটা ব্যাখ্যা করে দিচ্ছে যে দেখো, প্রায় 11,700 বছর আগে আজকে থেকে ওখানে যে আইস এজের কথা আমরা নাম শুনেছি না, আইস এজ, এই জি কথা স্যার। তো জি আপনারা স্যার। জানেন, জি বরফের স্যার। যুগ এক কথায়। ওইটা শেষ হয় তখন, হ্যাঁ। শেষ হবার পরে যেটা হয় যে ক্লাইমেট তখন তখন আরো বেশি করে গাছপালা বেশি জন্মায়, স্বাভাবিক। তার মানে কি দাঁড়ালো, তখন জঙ্গলগুলো কি আরো ঠিক হয়ে উঠেছে না, ক্লাইমেট ওয়ার্ম, হ্যাঁ। এখন আর বরফ নাই, এটাই মিন করা হচ্ছে আরো বেশি গাছপালা জন্মেছে ওখানে। তারপর অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স, এখান থেকে পড়েন। According to the researchers, it is no coincidence that around this time the first eggs crafted from stone rather than seashells appear, likely in the ওকে। response to their heavy duty use for হুম হুম। clearing and modification of the increasingly dense rainforest. ওকে, তাহলে মেইন পয়েন্টটা দেখি ধরতে পেরেছেন কিনা। স্যার এই সময় হচ্ছে তারা X is crafted from stone. হুম হুম। yes, sir. No coincidence. মানে স্যার হেভি ডিউটির কথা মিন করছে স্যার, আমরা হেভিডিটি এটাই করতে পারি। হেভিডিটি মূল হেভিডিটি পয়েন্টটা কি বলতেছে, মূল পয়েন্টটা ডেন্স বলতেছে যে, রেইন ফরেস্ট, মূল ইনক্রিজ পয়েন্টটা ইনক্রিজ দেখেন। আচ্ছা, মূল পয়েন্টটা আপনারা ধরতে পারতেছেন না, এটা একটু জটিল। বলছে অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স, গবেষকদের মতে ইট ইজ নো কোইন্সিডেন্স, এটা কোনো কাকতালীয় ব্যাপার না যে একই সময়ে ওখানে যে আহ, কুড়ালটা ওরা ব্যবহার করতো ওই সময়টাতে যখন জঙ্গলটা ঠিক হয়ে গেছে, ওইটাই কথা বলতেছে। জঙ্গলটা ঠিকও হইলো, এবং তখন যে কুড়ালটা ওরা ব্যবহার করতো, এই কুড়ালটা কিন্তু সিশেল থেকে বানানো না, এই কুড়ালটা কি থেকে বানানো, এটা পাথর দিয়ে বানানো। পাথর দিয়ে বানানো। কেন? ওই যে রাইটার বলতেছে লাইকলি ইন রেসপন্স টু দেয়ার হেভি ডিউটি ইউজ ফর ক্লিয়ারিং এন্ড মডিফিকেশন অফ দ্য ইনক্রিজিংলি ডেন্স রেইন ফরেস্ট। মানে ওই ফরেস্টটা অনেক মানে ডেন্স, গভীর। এখন এটা শামুকের বানানো কুড়াল দিয়ে কাটা যাচ্ছে না, তাই এই জন্য ওরা স্টোন দিয়ে বানানো কুড়াল ব্যবহার করছে। বুঝতে পেরেছেন এখন টোটাল ব্যাপারটা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর ওয়াইল্ড স্টোন। হুম হুম। While stone takes about twice as long to grind into an egg compared to shell, the harder material keeps its sharp edge for longer. আচ্ছা, এখানে রাইটারের তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, মানে এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই। যদি সিম্পলি বলি, রাইটার এই কথাটাই বলতে চাচ্ছে যে স্টোন থেকে কুড়াল বানানো অনেক সময় সাপেক্ষ। গ্রাইন্ড মানে কি, আপনি একটা স্টোনকে কাটবেন, ভেঙে তারপরে চূর্ণ সেটাকে করা। কুড়াল বানাবেন। আর একটা শেল থেকে কুড়াল বানানো অনেক সহজ, ঠিক আছে। কিন্তু এই কথাটি রাইটার বলতেছে যে কষ্ট হইলেও, সময় লাগলেও, এই স্টোন থেকে বানানো কুড়ালের শার্পনেস থাকে অনেক বেশি, অত বেশি দ্রুত ভোঁতা হয়ে যায় না, এই কথাটাই বলেছে। বাট এটা খুব একটা রেলেভেন্ট না, ঠিক আছে, খুব রেলেভেন্ট না। তো এখানে আমরা তাহলে মূল পয়েন্টটা কি পাচ্ছি, পড়ে ফেলেন। ওই দুইটা সার্কেল ওয়ার্ড পরে কি বুঝতে পারছেন মূল পয়েন্টটা? জঙ্গল মাছ জঙ্গল থিকার। মাছ হয়ে যায় আর হচ্ছে জঙ্গলটা অনেক স্টোন। ঘন ছিল, আর ছিল অ্যাক্সেসটা বানানো ছিল, ওটা ছিল পাথরের, পাথরের যে। রাইট। এখন পড়েন এটা 4 নাম্বারটা পড়েন। 4 নট নাম্বার। গিভেন A change in the climate around 11,000 নো ago ম্যাচিং। had a greater impact on Obi than on surrounding island. এটা তো মিলতেছে না নট স্যার। গিভেন Not নট given. গিভেন হ্যাঁ, নট গিভেন হবে। আচ্ছা, দেখেন Larger এটা island to অনেকেই হয়তো বা ট্রু ভেবে বসবেন। হ্যাঁ, এই পর্যন্ত ট্রু। গ্রেটার ইম্প্যাক্ট যদি ওবি পর্যন্ত আসেন, এই পর্যন্ত ট্রু, তাই না? ওখানে ক্লাইমেটের জি চেঞ্জের স্যার। ফলে একটা মারাত্মক ইম্প্যাক্ট পড়েছে, তো আমরা দেখেছি তো নাকি, ফরেস্ট জি থিকার স্যার। জি হয়ে স্যার। গেছে।
কিন্তু এরকম কি জি স্যার। পেয়েছেন অন্য আইল্যান্ডের না স্যার। চাইতে যে ওবিতে হয়েছে এরকম কিছু পেয়েছেন? না না, না স্যার তখন স্যার। এই পর্যন্ত বললে ট্রু ছিল, কিন্তু এই পরেরটুকু যে কানেক্ট করে দিয়েছে এটা নট গিভেন হয়ে গেছে, কারণ এরকম নট কোনো গিভেন কিছু এটা আমরা ক্রিস্টাল পাইনি। ক্লিয়ার নট গিভেন স্যার। কারেক্ট। এখন বুঝতে পেরেছেন, কনফিউশন যাতে না থাকে। ওকে, আর বি ক্লিয়ার নাও? অলরাইট, Yes, তারপর আসেন 5 নাম্বার। দেখেন তো এটা সলভ করা যায় কিনা, 5 নাম্বার পড়েছে কিনা। yes sir, true হবে স্যার। এটা পড়া মনে হচ্ছে the True. researcher believe Will there is True. a there are connection between warmer weather? water Sir, and true. change in the materials is to এটা তো make ট্রুই মনে access. হচ্ছে। এটা মনে ট্রু। হচ্ছে স্যার। ওই যে ওরা তখন শামুক থেকে না, ওরা তখন এক্স বানানো শুরু করছিল কি থেকে? ওই যে খেয়াল পাথর থেকে। Stone থেকে পাথর। stone. হ্যাঁ, তাহলে স্টোন ট্রু। থেকে স্টোন। স্টোন ট্রু। স্টোনটা তো পাথর। ক্লিয়ার? ক্লিয়ার সবাই এটা যে ট্রু? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, এরপর 6 নাম্বারটা দেখেন তো সলভ করছে কিনা। এরকম কিছু পড়ি নাই, পাই নাই আমরা, তাই না? আমরা পড়ি নাই। আবার এটাকে নট গিভেন দিয়ে বসে থাকবেন না কিন্তু, কারণ আমরা পড়িই নাই, পরের প্যারাগ্রাফে যাই নাই। ঠিক আছে? ঠিক আছে স্যার। Alright. এখন পড়েন তো পরেরটা। হুম হুম। জাজিং স্যার বাই দ্য রথচাইল্ডস টেক্সাস, তাহলে মূল পয়েন্টটা কি? রথচাইল্ডস রথচাইল্ডস কুসকুস। ক্যাসকার। Yes sir. হ্যাঁ, হান্টেড দ্য রথচাইল্ড কুসকুস স্যার, এটাই হবে মেবি। এটাই হবে আচ্ছা, স্যার, আমরা এটা সার্কেল করতে এটা পারি। হলো যে কাঠবিড়ালির মতোই আর কি। হ্যাঁ, কাঠবিড়ালি টাইপের একটা প্রাণী। তো রাইটারের মূল কথাটা কি এখানে বলেন? হান্টেড স্যার। স্যার হান্ট করতো। হান্টেড পিপল বেঁচে ওরা থাকার ওরা জন্য মূলত শিকার করতো এই প্রাণীটাকে, যেটা বর্তমানে এখনো মানে বেঁচে আছে বা এখনো স্টিল তার এটা মানে ওরা পাওয়া যায় কোন প্রাণী শিকার করতো এইটাই বলতেছে, এই যেটা রথচাইল্ড কুসকুস, হ্যাঁ কুসকুস। এটা এটাই। কাঠবিড়ালির মতো দেখতে একটা। ঠিক আছে, কারণ ওরা এরকম হাড় পেয়েছে, গবেষকরা হাড় পেয়ে বুঝতে পারতেছে যে ওরা এই কুসকুস নামক প্রাণীটাকে ওরা ওরা হান্ট করতো, এইটাই বলেছে আর কি। তারপরের সেন্টেন্স লাইনে আসেন, অ্যাজ দ্য ফরেস্ট। স্যার এখানে বলছে যে পিপল Use প্রবাবলি access. ইউজ এক্স ক্লিয়ার প্যাচেস অফ ফরেস্ট এন্ড মেক হান্টিং ইজিয়ার, মানে তাদের শিকারটা ইজিয়ার করার জন্য তারা একটা ক্লিয়ার প্যাচেস অফ ফরেস্ট এটা ইউজ করতে, অ্যাক্সেস ইউজ করতে, অ্যাক্সেস স্যার এটা দিতে পারি আমরা। আচ্ছা, তাহলে রাইটার এখানে মূল পয়েন্টটা বলতেছে যে ওদের হান্টিংটাকে ইজি করার জন্য ওদের বন উজাড় করতে হইতো। ঠিক আছে, গাছপালা কাটতে হইতো। তাহলে এইটাই বলেছে যে ক্লিয়ার প্যাচেস অফ ফরেস্ট। ওকে, আচ্ছা, তাহলে জি স্যার। পড়ে ফেলেন সার্কেল ওয়ার্ড এবং ওই সেন্টেন্সের মূল পয়েন্টটা সহ, যে ওরা হান্ট করতো, একটা প্রাণীর নাম আসছে, আর হান্টিংটাকে ইজি করার জন্য ওরা ক্লিয়ার করতে হইতো, বন্টন ক্লিয়ার করতে হইতো। তো চলেন তো এখন পড়ে ফেলি। 6 নাম্বারটা। Tipton team স্যার were এটা surprised to find evidence. ট্রু মনে হচ্ছে স্যার। ওরা কি সারপ্রাইজড হয়েছে শিপটনসের না গবেষক স্যার, এটা মেবি নট, এটা নট গিভেন হবে হান্টিং নিয়ে স্যার, এরকম নট কিছু গিভেন। পেয়েছেন? নট গিভেন, হ্যাঁ। না স্যার, অবাক হয়েছে এরকম আমরা কিছু পাই নাই, নট গিভেন। স্যার এখন এখানে আসেন, সারপ্রাইজ বলতে কোনো কিছুই নাই। রাইট, এখন আসেন পরেরটা। হুম হুম, শিপটনস টিম। Kilosites unearthed a এখানে স্যার ভোলকানিক গ্লাস, যাকে স্যার সাবসিডিয়ান নামে বলা হতো, এটাই মনে হচ্ছে স্যার। স্যার তাহলে এখানে অবসিডিয়ান, এটা সার্কেল ভোলকানিক হবে। গ্লাস, স্যার এটা আমরা অবসিডিয়ান। অবসিডিয়ান স্যার, এটাই আমরা সার্কেল করি। তাহলে এখানে রাইটারের মূল কথাটা হইলো, রাইটার বলতেছে যে দেখো
ওই গবেষক টিম ওর একটা জিনিস পাইছে, হ্যাঁ, একটা জিনিস পাইছে যার নাম হলো অবসিডিয়ান। তো অবসিডিয়ান নামক এই জিনিসটা বা ভলকানিক গ্লাস যে জিনিসটা পাইছে, ওই ভলকানিক গ্লাসের নামই অবসিডিয়ান বাই দ্য ওয়ে। এই জিনিসটা কিন্তু ওই আইল্যান্ডে কোনো সোর্স পাই নাই। সোর্স মানে যে ওই আইল্যান্ডেই যে এই অবসিডিয়ান বা এই ভলকানিক গ্লাসটা সোর্সটা ওই আইল্যান্ডে ছিল তা কিন্তু না। এটা অন্য কোনো জায়গা থেকে আনা হয়েছে, মানে অন্য কোনো আইল্যান্ড থেকে আনা হয়েছে। বুঝতে পেরেছেন এখন? ব্রট ওভার ফ্রম অ্যানাদার আইল্যান্ড। ওকে, জি স্যার। আচ্ছা স্যার, একটা কথা বলতাম তাহলে স্যার, এখানে কুইজটা তাহলে দেখে এখানে মূল পয়েন্ট যেটা, মূল পয়েন্টটা হলো আনা হয়েছে অন্য জায়গা থেকে, ব্রট ওভার ফ্রম অ্যানাদার আইল্যান্ড। এইটাই হলো মূল পয়েন্ট। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা পড়েন। এখানে আমরা একটা টাইপস অফ বিডস স্যার আমরা এটাকে সার্কেল করতে পারি, পার্টিকুলার টাইপস অফ বিডস যেটা সিমিলার হয়েছে প্রিভিয়াসলি ফাউন্ড আইল্যান্ড এন্ড These সাউথার্ন points are ওয়ালিকেটস, আমরা বিডসটাকে সার্কেল করি। আচ্ছা, বিডস মানে হলো গ্লাসের টুকরা, সিমিলার টু, ঠিক আছে? No, no, হ্যাঁ স্যার। হ্যাঁ, previously found on island in Southern Valley. রাইট। বিডস মানে হলো ওই পাথরের বা গ্লাসের টুকরা। বলতেছে, রাইটার বলতেছে যে ওরা এরকম পাথরের টুকরা বা গ্লাসের টুকরা পাইছে যেটা আবার ওই ওবিতেও পাইছে, ওইটা আবার অন্য আরেকটা আইল্যান্ডেও পাইছে, সাউদার্ন ওয়ালেসেও পাইছে ওখানে, ঠিক আছে? দুই জায়গাতেই জি স্যার। পাইছে। তাহলে ফাইনালি রাইটার বলতেছে, কি বলতেছে দেখেন। These points again support the idea that Obi Islander routinely traveled to other island. অন্যান্য আইল্যান্ডও যেভাবে পেয়েছে এখানেও পেয়েছে। হ্যাঁ, ট্রাভেল হবে, মেইন পয়েন্টটা টোটালি ট্রাভেল ট্রাভেল স্যার স্যার। সাপোর্ট দ্য আইডিয়া হবে স্যার, সাপোর্ট দ্য আইডিয়া। ওরা অন্যান্য আইল্যান্ডেও যে যেত রুটিনলি, মানে নিয়মিতই ট্রাভেল ওরা অন্যান্য আইল্যান্ডে ট্রাভেল করতো, ট্রাভেল হ্যাঁ, রুটিনে যেত, ট্রাভেল। রুটিনলি ট্রাভেল টু আদার আইল্যান্ডস। এই জন্য আপনাদের মূল জিনিসটা না হিট করা শিখতে হবে, হিট না করলে প্রবলেম। রাইটার এটা বলতেছে যে দেখো, ওরা পাইলো হলো ভলকানিক গ্লাস যেটার নাম অবসিডিয়ান, বলো যে এই জিনিসটা পাইলো ওবিতে, তো ওবিতে তো এটার সোর্স নাই, তার মানে এটা এটা বোঝা যেতেছে এটা অন্য একটা আইল্যান্ড থেকে আনা হয়েছে গেল জিনিসটা। আবার আরো কিছু পাথরের টুকরা পাইছে বা গ্লাসের টুকরা পাইছে, বিটস পাইছে, যেটা কিন্তু সোর্স ওবিতে না, যেটা কিন্তু আবার অন্য আইল্যান্ডেও পাওয়া গেছে, ঠিক আছে? যেমন ধরেন ওয়ালেসে হয়তো বা সোর্স, কিন্তু সেম জিনিসটা আবার পাওয়া গেছে ওবিতেও। তার মানে কি বোঝা গেল, ওবির লোকজন তারা ওয়ালেসে ঘুরতে যাইতো, ওয়ালেসিয়াতে ঘুরতে যাওয়ার সময় কি করছে, ওটা নিয়ে আসছে। বুঝছেন ব্যাপারটা? তার মানে এই গ্লাসের টুকরা, পাথরের টুকরা দিয়ে কি প্রমাণ করতেছে গবেষকরা, যে ওরা কি করতো, ওবি আইল্যান্ডের যারা বাসিন্দা ছিল ওরা কি করতো, ট্রাভেল করতো, অন্যান্য এক আইল্যান্ডে island ট্রাভেল করতো, যেত। রুটিনলি ট্রাভেল টু আদার আইল্যান্ড, মানে স্যার তারা রুটিন ধারাবাহিকভাবে মানে রুটিন বেঁধে আর কি ট্রাভেল করতো একটা থেকে আরেকটা রাইট। আইল্যান্ড। তাহলে এখন পরেরটা দেখেন তো, এটা কি আমরা সলভ করতে পারছি কিনা? Occupied continuously। না, নিচের এগুলো মনে হয়। পাইনি এটা। আচ্ছা এটা তো তার পাই মানে নাই, এখানে কিছু তাড়াতাড়ি পাইনি। একটা তার মানে এটা থেকেও বাদ দিয়েছে, স্কিপ করেছে, অসুবিধা নাই। পরেরটা পড়েন এটা। The excavation suggests people successfully lived in the 2 kilo shelters for about 10,000 years. রাইটের মূল কথাটা কি তাইলে এখানে? live in the 2 kilo shelters. Successfully lived. আচ্ছা, মানে গবেষণা থেকে ওরা এটাই বুঝতে পারলো যে ওই যে কিলো শেল্টারে ওরা খনন শুরু করছিল 10 না, মনে years, আছে কিনা, যে ওখানে ওরা 10,000 10,000 years. বছর, Yes sir. ফর অ্যাবাউট 10,000 ইয়ার্স, ওখানে প্রাগৈতিহাসিক মানুষজন প্রায় 10,000 বছর বসবাস করেছে ওই কিলো শেল্টারে, ঠিক আছে? 2টা কিলো শেল্টার থেকে ওরা বুঝতে পারলো 10,000 বছর বসবাস করেছে। তারপর কি বলতেছে, বাট দেন অ্যাবাউট Both are 8,000 ইয়ার্স abandoned. ago, হ্যাঁ, কিন্তু আজকে থেকে 8,000 বছর আগে এই দুইটা শেল্টার আবার কি করছিল, ওরা পরিত্যক্ত, মানে হয়েছে। চলে গেছিল। Protect হয়ে গেছে। রাইটার প্রথমে বলতেছে যে ওখানে 10,000 বছর থাকার প্রমাণ মিলছে, যে ওরা 10,000 বছর ছিল একটা বাড়িতে, কিন্তু এরপর
ঠিক আজকে থেকে 8,000 বছর আগের ঘটনা যে ওরা ওই জায়গাটা পরিত্যক্ত করছিল, তাহলে অ্যাবান্ডন দিচ্ছি। তারপর সেন্টেন্স আসেন ডিড দ্য রেসিডেন্টস, হ্যাঁ The question. Did the resident leave Obi completely or move elsewhere on island? এটা তো question করে দিছে। তাহলে ডিড দ্য রেসিডেন্টস লিভ ওবি কমপ্লিটলি অর মুভ এলসওয়্যার অন দ্য আইল্যান্ড। রাইটার এখন বলতেছে ওবির যে রেসিডেন্টস অধিবাসী ছিল তারা কি সম্পূর্ণরূপে অন্য জায়গায় চলে গেছিল, নাকি ওই আইল্যান্ডেই ওরা অন্য জায়গায় গেছিল, এই প্রশ্নটা রাইটার করতেছে। তার মানে এখানে রাইটার পরে বলতেছে, দেখেন পারহ্যাপস দ্য জঙ্গল, এটা পড়েন। সম্ভবত জঙ্গল জঙ্গল বেড়ে গিয়েছিল, so thick that access were no longer a match for this dense undergrowth. ওখানে কুঠার কাজ করতেছিল না ঘনবসতি হওয়ার কারণে। Perhaps perhaps people simply moved to the coast and turned to fishing rather than hunting as a means of survival. তখন তারা বন জঙ্গল থেকে একটু মানে সরে এসে নদী বা সমুদ্রের কোস্ট কিনারায় আসছে আর কি। তারা তখন মাছ ধরে, এভাবে তারা জীবিকা নির্বাহ করতেছে তাদের এখানে স্যার বেঁচে মেইনটা থাকার জন্য। হচ্ছে টার্ন টু ফিশিং, আমরা এটাতে সার্কেল করতে পারি। জীবনকে তারা অতিবাহিত করার জন্য এইটা বেছে নিয়েছে। আর আগের সেন্টেন্সটাতে যেটা ছিল যে মুভ টু দ্য কোস্ট, এটাকেও সার্কেল জঙ্গল করা যায় স্যার, মুভ টু দ্য আচ্ছা তাহলে কোস্ট। তাহলে আমরা মেইন পয়েন্টে আসি। আপনাদের এই জন্য বলেছি রাইটারের মাথায় ঢোকাটা খুব জরুরি। হ্যাঁ, তাহসিন যেমন খুব ভালো পারে, কারণ তাহসিন এর আগেও আরেকটা ক্লাস মনে অ্যাটেন্ড করেছিলেন, তাই না তাহসিন? জি স্যার। প্রবাবলি অ্যাটেন্ড করেছিলেন। এই জিনিসটা তাহসিন বুঝতে পেরেছে, তার মগজে আছে। এটা আপনাদের সবার মাথায় এখনো আমার কথা আসলে ঢুকে নাই, বা আপনারা ধরতেই পারতেছেন না আমার কথা। যারাই ধরতে পারছেন ম্যাজিক, তারা আপনারা এটা একটা কিলার টেকনিক। এর চাইতে কিলার টেকনিক আর নাই পৃথিবীতে, নাই। বুঝতে পেরেছেন? সেই জন্য রাইটারের মাথায় ঢোকাটা খুব ইম্পর্টেন্ট। রাইটার এখানে সিম্পলি বলতেছে যে দেখো, ওই যে খোঁড়াখুড়ি কাজ করা হইলো কিলো নামক জায়গাটাতে, ওই খোঁড়াখুড়ি থেকে প্রমাণ মিললো যে ওখানে 10,000 বছর আদিবাসীরা বাস করছে। দুইটা শেল্টারে, দুইটা বাড়িতে, হোয়াটএভার, দুইটা বাড়িতে 10,000 বছর ধরে ছিল, এটা প্রমাণ পাওয়া গেছে। কিন্তু 8,000 বছর আগে, আজকে থেকে 8,000 বছর আগে এই বাড়িটা ওরা পরিত্যাগ করে। বুঝতে পেরেছেন? এখন রাইটার বলতেছে তাহলে পরিত্যাগ কেন করলো? ওরা কি কমপ্লিটলি ওই আইল্যান্ডটাই ত্যাগ করছিল, নাকি ওই আইল্যান্ডের অন্য জায়গাতে মুভ করছে? তারপর রাইটার বলতেছে পারহ্যাপস দ্য জাঙ্গল, হয়তো জঙ্গলটা এতটাই বেশি থিক হয়ে গেছিল, এরপর ওদের কুড়ালটা আসলে এটা ক্লিয়ার আউট করতে পারে নাই, এতটাই ঘন হয়ে গেছিল। হয়তো পারহ্যাপস পিপল সিম্পলি মুভ টু দ্য কোস্ট, ওরা হয়তো তীরের দিকে চলে আসছে, মানে জঙ্গলের ভিতরে না থেকে ওই তীরবর্তী এলাকায় চলে আসছে, কারণ তীরবর্তী এলাকায় তার তো জঙ্গল নাই, ওটা তো সমুদ্রের সি বিচ ইত্যাদি। এবং ওরা শুরু করছে ফিশিং করা শুরু করছে হান্টিং এর বদলে। ঠিক আছে, এটি হলো মূল কথা। তাহলে এখন পড়ে দেখেন তো। False. হুম False. কি হবে এটা? ওরা কি কন্টিনিউয়াসলি ওখানে ছিল? নো। অ্যান্সারটা তাহলে আসলে না স্যার, ফলস। ফলস। ওরা অ্যান্সারটা কন্টিনিউয়াস ছিল হচ্ছে না ওখানে। ফলস, রাইট। অলরাইট, ওকে। এখানে আসলে মূল অ্যান্সারটা এখানে আরো ক্লিয়ারলি দেওয়া আছে, জাস্ট কুইকলি পড়েন, তাহলে ওই অ্যান্সারটা আরো ক্লিয়ারলি পাবেন। হ্যাঁ, এখান থেকে পড়েন, ওইটার অ্যান্সারটা এখানে ক্লিয়ারলি পাবেন। Whatever the reason for the departure, there is no evidence for use of kilo shelter after this time until about 1,000 years ago, when they were reoccupied by the people who owned pottery as well as items made out of gold and silver. এই যে রিঅকুপাই করছিল, হ্যাঁ, আনটিল অ্যাবাউট 1,000 ইয়ার্স এগো ওরা আবার রিঅকুপাই করছিল, মানে এখানেও অ্যান্সারটা আছে, বোঝা যাচ্ছে 8,000 বছর আগে ওরা চলে গেছিল, কন্টিনিউয়াসলি ছিল না। ঠিক আছে, আচ্ছা। এখন আসেন আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার করব, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য
আমাদের আর আলাদা করে সময় লাগবে না, কারণ আমরা পড়ে ফেলেছি, মূল পয়েন্টগুলো সার্কেল আউট করে ফেলেছি, যার ফলে এখন আর এটা সলভ করতে সময় লাগবে না। এই 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 কাজগুলো আপনাদের করতে হবে। এই জিনিসটা যদি প্রপারলি করতে পারেন আপনাদের রিডিং এ হাই ব্যান্ড আসবে। এখন বেশি টাইম নিয়ে ফেললে সমস্যা। এখন এটা সলভ করেন তো। হ্যাঁ, 8 নাম্বারটা কি হবে? হবে স্যার কেভস হবে, কেভস। ইয়েস, দ্য অ্যান্সার ইজ কেভস। আচ্ছা, তারপর আমি দেখাই দিই এখানে, ওই যে এই যে এখান থেকে পড়েন। Just inland from the village of Kelo on Obi's northern coast, Sultan and his colleagues found two caves containing prehistoric rock shelters. রাইট, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে এখানে, কি হবে? এক্সকাভেশন অফ রক শেল্টারস ইনসাইড কেভস নিয়ার দ্য ভিলেজ অফ কিলো রিভিলড। দেখি তাহলে কি কি রিভিল করছে। একটা হলো এটা, আচ্ছা, এক্স অ্যারাউন্ড, মানে ওই যে কোরাল পাওয়া গেছে, আর এই এক্সটা মেড আউট অফ গ্যাপ। Stone. Stone. এটা Sir, it is stone. 11,700 বছর আগের যে এক্সটা ছিল সেটা কি দিয়ে বানানো ছিল? Stone. Stone. ওটা স্টোন, ওটা কিন্তু ক্ল্যাম শেলস না, মনে আছে তো? একটা ছিল Yes, sir. ক্ল্যাম শেলস, কিন্তু 11,700 বছরের কথা যখন বলতেছে তখন ক্লিয়ারলি বলে দিচ্ছে কোনটা স্টোন, না? এই যে স্টোন। গুড পয়েন্ট, ধরতে পারছেন আপনারা, দিস ইজ ভেরি গুড, স্টোন। তারপর আসেন এখন 10 নাম্বারটা। Sir, couscous. তার ওই যে কি কুসকুস ওই প্রাণীটা। ঠিক আছে, কুসকুস প্রাণীটা, কিন্তু অ্যান্সারটা কি হবে? Sir, bones হবে। ওই অ্যানিমালের মানে গ্যাপ অফ এন অ্যানিমাল, এভিডেন্স অফ হোয়াট এনশিয়েন্ট আইল্যান্ডার্স এইট। ওই অ্যানিমালের কোন জিনিসটা প্রমাণ হিসেবে ব্যবহার করেছে গবেষকরা? দেখেন তো, ইয়েস, বোনস। ইয়েস, তারপর আমরা দেখে আসি, অসুবিধা নাই। শামুক। এই যে জাজিং বাই দ্য বোনস, কার বোনস এটা? ওই যে কুসকুসের বোনস দেখেই কিন্তু গবেষকরা জাজ করেছে যে ওরা এই প্রাণীটা হান্ট করতে এবং খেত। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? বোনস। প্লুরাল নাকি সিঙ্গুলার? বোন না বোনস? প্লুরাল হবে স্যার। বোনস। প্লুরাল যদি থাকে তাহলে বোনস। হ্যাঁ, তারপর 11 নাম্বারটা। Sir, beds of ম্যাটেরিয়াল। অবসিডিয়ান পাওয়া যায় নাই। হ্যাঁ, sir, beds. 11 নাম্বারটা কি হবে? Sir, ডিসেম্বর। দেখেন particular types of beds similar to those previously found on islands. হ্যাঁ, বিডসও মানে গ্লাসের টুকরা মিন করে, পাথরের টুকরা, গাছের টুকরা। ওকে, গুড, ভেরি গুড। তারপর Sir, pottery, sir. Hat pottery. পটারি। হ্যাঁ, ওই একদম যে লাস্ট শেষের প্যারাগ্রাফে দুই লাইনের মধ্যে আছে স্যার। এই যেখানে আমরা পাইছি। রাইটার, তারপর আমি মিনিংটা করে দেই, আমি জাস্ট মিনিংটা করে দেই এটা, ঠিক আছে? তাহলে আপনার ইজি হবে। মিনিংটা বলতেছে, হোয়াট এভার দ্য রিজন ফর দ্য ডিপার্চার। ওই যে মনে আছে যে 10 বছর ছিল, তারপর 8,000 বছর আগে আবার এরা চলে গেছিল। রাইটার এবার বলতেছে ওদের চলে যাওয়ার, ডিপার্চারের যে রিজনই থাকুক, দের ইজ নো এভিডেন্স ফর দ্য ইউজ অফ কিলো শেল্টার্স আফটার দিস টাইম। এরপরে, হ্যাঁ, এরপরে আসলে কিলো শেল্টার ব্যবহার করার কোনো এভিডেন্স নাই, আনটিল অ্যাবাউট 1000 ইয়ার্স এগো। আবার 1000 বছর আগে আবার পাওয়া গেছে। তার মানে মাঝের সময়টাতেই ওরা আসলে বাইরে ছিল, ওই মাঝের একটা সময় বাইরে ছিল। আর আচ্ছা, when they were reoccupied, ওই শেল্টারটাতে আবার রিঅকুপাই মানে কি, আবার যখন থাকা শুরু করলো, বাই পিপল হু ওন পটারি। এবং তখন দেখা গেছে যে ওদের মধ্যে পাওয়া গেছে পটারি, পাওয়া গেছে পটারি, বোঝেন তো? পটারি মাটির পাত্র দিয়ে যে ব্যাপারটা, জিনিসপত্রগুলো, মাটির পাতিল, হাঁড়ি পাতিল এগুলো যদিও। এবং সেই সাথে ওদের কি পাওয়া গেছে? গোল্ড বা সিলভারের তৈরি জিনিসপত্র পাওয়া গেছে, ঠিক আছে? মেটাল, আচ্ছা, মেটাল, রাইট, তাহলে এখানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? পটারি, হ্যাড পটারি as well as items made out of metal. মেটাল গুলো কোনগুলো ছিল? ওই যে মেটাল গুলো মনে আছে? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে পটারি। হ্যাঁ, তারপর probably took part in the production and sale of, এটা পড়ি নাই। ওরা আবার একই সাথে কিছু জিনিস প্রডিউস করতে শুরু করে এবং বিক্রি করতেও শুরু করে। চলেন তো পড়ে দেখি। তাহলে ওই প্যারাতে পাওয়া যাবে স্যার, শেষে দিয়ে হতো। It seems likely, দেখেন এই যে এই ওয়ার্ড গুলা, seems likely, it is likely, হ্যাঁ, মনে রাখবেন,
ইট ইজ লাইকলি অথবা ইট সিমস লাইকলি একই জিনিস। হ্যাঁ, ইট সিমস লাইকলি ইট ইজ একই জিনিস। এটার মানে হলো আপনি সম্ভবত। যেমন আপনি যেমন দুই ভাবে বলতে পারেন, সে চুরি করছে, একদম নিশ্চয়তা দিয়ে বললেন, তাই না? কারণ কি? আপনার কাছে একদম ভালো প্রমাণ আছে। হি স্টোল মাই মানি, আপনার মানি ব্যাগ সেই চুরি করছে। হি স্টোল মাই মানি ব্যাগ, প্রমাণ কি? প্রমাণ হলো আপনার মানি ব্যাগের ওর বাসায় গিয়ে পাওয়া গেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো আপনি জানেন না যে আপনার মানি ব্যাগটা পাওয়া যায় না ওর বাসায়, কিন্তু ভাবে সাবে মানে এটুক জানেন যে ওই চুরি করতে পারে। তাহলে কিভাবে বলতে হবে তখন? ইট ইজ লাইকলি। বুঝতে পেরেছেন? লাইকলি। গবেষকরা কখনো ডিরেক্টলি বলে না, ওরা গবেষকরা সবসময় ইট ইজ লাইকলি, ইট সিমস দিয়ে বলে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ইট সিমস লাইকলি যে ইন দ্য ভিউ অফ ওবিস লোকেশন, this is final phase of occupation also saw the kilo shelters used by people involved in the historic trade in spices between Molucca Island and the rest of the world. The writer এখানে সিম্পলি বলতেছে ওইখানে আরেকটা নতুন জিনিস দেখা গেল, সেটা হলো আহ, ওই লোকজন কিসে ইনভলভ হয়ে পড়ে, ওরা কি ধরনের জিনিস ইনভলভ হয়ে পড়ে? হিস্টোরিক স্পাইস ট্রেড স্পাইস বিশেষ ব্যবসায় ইনভলভ হয়ে পড়ে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাবো? সেল অফ স্পাইস স্পাইস, স্পিসিস স্পাইসেস প্লুরাল। এই স্যার স্পাইসেস এটা কি মশলা জাতীয় কিছু এমন কিছু হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, মশলা না মশলা হ্যাঁ মশলা হ্যাঁ, মশলা। এই হচ্ছে আমাদের রিডিং এর আলটিমেট। এখন আমাকে বলেন, স্কিমিং স্ক্যানিং নাকি আপনাকে রাইটারের মাথায় ঢোকা শিখতে হবে? টেল মি। এটার রাইটের মাথায় মাথায় রাইটারের মাথায় ঢোকা শিখতে হবে স্যার। ইয়েস, কারণ আপনি অ্যান্সার টেকনিক। গুলো এই যে পুরোটা প্যাসেজ দেখেন, আপনি একদম তৃপ্তি নিয়ে বুঝেছেন না, একদম তৃপ্তি সহকারে বুঝতে পেরেছেন কিন্তু জিনিসটা। জি স্যার। জি স্যার। একদম স্যার এই রেকর্ডিংটা কি আগামীকালকে পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিং থাকবে। আর রেকর্ডিং নিয়ে চিন্তা করবেন না, কারণ রিডিং নিয়ে এখন আমি মোটামুটি রেগুলার বেসিসে এক্সট্রা ক্লাস রাখবো। আর এক্সট্রা ক্লাসগুলো আমি রাতেই দিব আর কি এখন থেকে, স্যার খুব থ্যাংক ভালো চেষ্টা ইউ লাগছে স্যার। করব। ক্লাসটা। থ্যাংক ইউ হুম, স্যার, থ্যাংক ইউ। অনেকটা ইজি মনে হচ্ছে থ্যাংক ইউ স্যার সো এখন মাচ reading। স্যার। স্যার অনেক ইজি মনে হচ্ছে স্যার। আমি সলভ করে দিব কেমব্রিজ 19-20, মানে 15 থেকে 20 সলভ করে দিব। ঠিক আছে, যতগুলা আছে যা আছে সব সলভ থ্যাংক করব। ইউ সো মাচ স্যার। স্পেশালি স্যার ভেরি ওয়েলকাম। রিডিং প্যাসেজ 3টা স্যার বেশি হার্ড মনে হয়। ট্রু। আপনারা এইভাবে 1 মাস যদি খালি দেখেন, ক্লাসগুলো করেন এবং নিজেরা প্র্যাকটিস করেন, যেভাবে দেখাইলাম আমি এভাবে যদি করেন, রিডিং এ 7, চোখ বন্ধ করে 7 আসতে বাধ্য। চোখ বন্ধ করে 7 আসতে বাধ্য। অনেক স্টুডেন্ট আছে আমার 8.5 পেয়েছে, 8ও পেয়েছে, কিন্তু রিডিং এ জাস্ট এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে, আর কিছুই লাগে নাই। হুম। এখন আপনাদের যে জিনিসগুলো ঠিকঠাক করতে হবে সেটা হলো ভোকাবুলারি ঠিক করতে হবে। কারণ অনেকেরই ভোকাবুলারি এই প্যাসেজ পড়তে গিয়ে অনেকেরই অজানা। বিডস মানে কি অনেকেই বুঝতে পারেন নাই, আর এরকম অনেক শব্দ আছে যেগুলো বুঝতে পারেন নাই। সো এগুলো ইমপ্রুভ করতে হবে। ভোকাবুলারি ইমপ্রুভ করলে অটোমেটিকলি বোঝাপড়া ইমপ্রুভ করবে। বোঝাপড়াটা যে ইম্পর্টেন্ট এটা তো বুঝতে পারছেন নাকি, যে রাইটারের জি মাথায় স্যার। ঢোকা, আমি কি এই কথাটা বোঝাতে পারতেছি? জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, কারণ আপনি শুধু স্কিমিং স্ক্যানিং করে কি যে ধরাটা খাবেন, মারাত্মক ধরা খাবেন। কারণ হলো রাইটার শুরু করছে একটা জিনিস দিয়ে, শেষ করে অন্য আইডিয়া দিয়ে। মনে আছে? এই যে এখানে এই প্যারাগ্রাফটা পড়তে গিয়ে দেখেন তো, মনে আছে কিনা? শুরু করছিল কোন আইডিয়া দিয়ে? যে কিলোতে কি পাওয়া গেছে, কিলোতে ভলক্যানিক গ্লাস পাওয়া গেছে। এই গ্লাসটা কিন্তু কিলোতে অরিজিনেশনটা বা সোর্সটা কিলোতে না, তার মানে অন্য আইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। আবার জি স্যার। আরেক ধরনের স্টোন পাওয়া গেছে যেটা কিলোতেও পাওয়া গেছে, আবার অন্য আরেকটা আইল্যান্ডেও পাওয়া গেছে। তার মানে এইটা দিয়ে রাইটার ফাইনালি কোন কথাটা বলতেছে? ফাইনালি কি ওই তো বোঝাচ্ছে? স্যার আইল্যান্ড সাথে সাথে আছে ওইটা বুঝালো যাতায়াত কাগজপত্র আছে, দ্বারা। ইয়েস। দেখছেন জিনিসটা কেমন? আপনি স্ক্যানিং স্কিমিং আর টেকনিক এত সোজা, একেবারে ধরা খাবেন এগুলো করলে, ভীষণ ভাবে ধরা খাবেন। ওকে, তো যাই হোক, এই হলো আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের আপডেটটা পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। আর আপনাদের হোমওয়ার্ক হলো যে কোনো একটা প্যাসেজ প্রতিদিন এইভাবে করেন, যেইটা খুশি একটা করে ফুল প্যাসেজ করবেন, সরি একটা করে ফুল রিডিং টেস্ট করবেন। আমি তো একটা প্যাসেজ করে দিলাম, আপনারা ফুল টেস্ট করবেন, দেখবেন অনেক ইমপ্রুভমেন্ট পাবেন, হেভি পরিমাণ ইমপ্রুভমেন্ট পাবেন, নো ডাউট অ্যাবাউট ইট। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, এখন আপনাদেরকে আমাকে একটা ফেভার দিতে হবে, জাস্ট এ মোমেন্ট। হুম,
ওকে, দুইটা কাজ দিব আপনাদের। হ্যাঁ, দুইটা কাজের মধ্যে নাম্বার 1 হলো আপনারা আজকেই রিডিং এর একটা প্ল্যান করে ফেলেন। আজকে বসেই প্ল্যান করবেন এবং প্ল্যানিংটা সিম্পলি এইভাবেই হবে। আহ, আপনি আপনার দিনের 2 ঘন্টা রাখবেন, সেটা সকালে টাইম হতে পারে, সন্ধ্যার টাইম হতে পারে, এটা আপনাদের জন্য যেটা কনভিনিয়েন্ট ওভাবেই করবেন। 2 ঘন্টা রাখবেন রিডিং এর জন্য। 1 মাসও যদি না পারেন, 15 দিন, 15টা দিন টানা রিডিং এ 2 ঘন্টা করে সময় দিবেন। 16 দিনের মাথায় আপনি আমাকে খুঁজবেন, শুধু ধন্যবাদ দেওয়ার জন্য খুঁজবেন আমাকে। গ্যারান্টিড, একদম গ্যারান্টিড। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনি তখন কি হবে, এই যে রাইটারের মাথায় যে ঢুকানোর জিনিসটা, এটা আপনি আজকে শিখলেন, জানলেন, কিন্তু এর মানে এই না যে আপনি এটাতে দক্ষ হয়ে উঠছেন। আপনি এটাতে দক্ষ কিন্তু এখনো হন নাই। আপনাকে দক্ষ হইতে হইলে অন্তত এই 15টা দিন এটা নিয়ে কাজ করতে হবে। যদিও আমি কথা দিচ্ছি রিডিং এ এখন থেকে প্রচুর পরিমাণ ক্লাস থাকবে। আমি সম্ভব হলে কাল এই রোববারে আরেকটা ক্লাস রাখবো, রোববারেই রাখবো আমি, ঠিক আছে? যাতে করে আপনাদের বাধাগ্রস্ত না হয়, আপনারা যাতে নিজেরা ঝিমায় না পড়েন, আমি যেন রেগুলার ক্লাস রাখবো। কিন্তু নিজের জায়গা থেকে একটু এইটুক দায়ভার কিন্তু নিতে হবে। আপনি কি দায়ভারটা নিতে পারবেন? এই কষ্ট করতে পারবেন? 2 ঘন্টা করে 15 দিন, ক্যান ইউ ডু ইট? জি ইনশাল্লাহ স্যার, স্যার, পারবো স্যার। অবশ্যই ইনশাল্লাহ। দেখবেন রিডিং এ সমস্যা হবে না একেবারে। আমি তো বলছি আমার অনেক স্টুডেন্ট আছে 8.5 পাইছে, এবং ওরা কেউ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, ইংলিশ মিডিয়ামের না, বাংলা মিডিয়ামের। জাস্ট ওরা এই জিনিসটা টের পাওয়া মাত্র, ঠিক আছে, আমাকে এসে আমাকে ফোন করতে, কারণ আমি এটা ওয়েট করি। আমি জানি যে এই ক্লাস থেকে এরা আমাকে ফোন করবে। হ্যাঁ, আপনাদের যেমন এই ক্লাসে কয়েকজন আছে, আমি তাহসিনের কথা বলি, তাহসিন আমাকে সবসময় বলে ক্লাসে, স্যার রিডিং এই জিনিসটা প্রথম দিন দেখাই দিচ্ছেন, এরপর থেকে এটা কিন্তু আমার জন্য মারাত্মক কাজ করে। ঠিক আছে, আমি তো বুঝি ওর ফিলিংটা, আমি বুঝতেছি। এই যে এটা যখন আপনি এই জিনিসটা একবার মজা পেয়ে যাবেন, হয়তো সময় লাগবে, কারণ তাহসিনের হয়তো দ্রুতই হয়েছে, আপনার হয়তো বা 7টা 10টা দিন সময় লাগতে পারে। আপনি একবার যখন মজা পাবেন এইভাবে রিডিং এ, তখন আপনি স্যার আমাকে ফোন করে ধন্যবাদ জানাবেন। আমি ডিফারেন্সটা বুঝতে পারি স্যার। আমি প্রিভিয়াসলি মেন্টরসে ক্লাস করেছিলাম, আরো দুই এক আচ্ছা, জায়গায় আমরা ঢুম আসছে। ডিরেক্টলি নাম মেনশন না করি, ঠিক আছে? এটা সমীচীন হবে না। বেটার নট টু ওকে। মেনশন দেয়ার নেমস ডিরেক্টলি, ঠিক আছে? আচ্ছা, সরি, আমার হাঁচি শুরু হয়ে গেছে হঠাৎ করে। তো এই যে কথা দিচ্ছেন, এটা যেন মনে থাকে, দায়িত্ব নিয়েছেন আপনারা। আপনারা যদি দায়িত্ব পালন করেন, আমি আপনাদের জন্য এক্সট্রা ক্লাস নিব, কারণ আপনারা যদি না করেন আমি এক্সট্রা ক্লাস দিব না। দ্যাটস ইট, ঠিক আছে? কারণ আম, আপনার হলো চাপটা বেশি, তাই না? And চাপ যার জি স্যার। বেশি, এখন তার যদি দরদ না থাকে, আমি কেন দরদ দেখাবো? রাইট? অবশ্যই স্যার, রাইট তো স্যার। আমি স্কোর দেখতে চাই। আমি আরো অন্যান্য এখন ইয়েটাই করব হলো, কয়েকজন যেমন আমাকে জানাইছেন যে দিনের বেলাতে সমস্যা হয় একটু, চাকরিজীবী যারা আছেন, আমি কিন্তু জিনিসটা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। আপনারা মেসেজ দেন, আমি কিন্তু সেগুলো আমার অ্যাডমিনের মাধ্যমে জানি যে দেখো তো কার কি অনুরোধ আছে, সমস্যা আছে, আমি কিন্তু গুরুত্ব দিয়ে নেই। এবং ডিসিশন নেওয়া হয়ে গেছে যে রাতের বেলাতে আমি এখন থেকে এক্সট্রা বা ক্লাসগুলো দিব, প্রয়োজন হলে রাত 12টার সময় ক্লাস দিব। সমস্যা আছে? না হুম। স্যার। নো স্যার। না স্যার, না স্যার স্যার, আপনার শুধু টাইম দিয়ে আপনি ক্লাস দিবেন, ক্লাস করার দায়িত্ব আমাদের। শিওর শিওর। আর ওই যে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আপনারা অনুরোধ করেছেন, ওই দিন আমি ঠিকই ক্লাসে আসছিলাম কিন্তু আপনারাই নাই। আপনারা জি স্যার। অনুরোধ করছেন স্যার কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাস দেন, আমি ক্লাসে এসে দেখি 3 জন। পরে ওনাদেরকে আমি স্পিকিং টেস্ট নিছি, ঠিক আছে, যে আজকের কমপ্লেক্স সেন্টেন্সে কি ক্লাস দিব, এটা ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো যাই হোক, এটা এই উইক আমি একটা ক্লাস ফেলে দিব কমপ্লেক্স সেন্টেন্সের উপর। কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাস মিস করা মানে আপনার লাইফের অর্ধেক জিনিস ইংরেজির বাদ হয়ে যাওয়া। সো বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? এটা খুবই পাওয়ারফুল একটা ক্লাস। তো স্যার আচ্ছা, 10টার আর মধ্যে দিন, 10টার 10টার পরে মধ্যেই না? দিন না স্যার। স্যার আচ্ছা, 10টা। চেষ্টা করব, অসুবিধা নেই। 10টার যাতে আগে পরে বা বা কাছাকাছি 9:30 সময় থেকে দিন স্যার, 9টা থেকে না পড়লে 9:30 থেকে। শিওর। এখন আপনাদের আমাকে একটা ফেভার করতে হবে। ফেভারটা তো মনে আছে নাকি? ফেভারটা যেন কি? জি স্যার। এক 15 দিন স্যার আমাদের 2 ঘন্টা করে পড়তে হবে রিডিং ক্লাসেস। এটা তো করতেই হবে। এখন আইল স্পিরিটের জন্য আপনাদের একটা ফেভার করতে হবে। সেই ফেভারটা হলো আপনারা 3টা কাজ করবেন, অনেকেই করেছেন অলরেডি, আর যারা করেননি সেটা হলো, আমরা আসলে এই যে মার্কেটিং এর ব্যাপারটা নিয়ে না, ব্যক্তিগতভাবে আমি আসলে কোনোদিন সিরিয়াস ছিলাম না। হ্যাঁ, ও স্যার, আমি তো করছি স্যার। আমি করছি স্যার একদিন।
আপনার যে ব্যাচেলার পয়েন্টের নাটক যে জিয়াউল হাসান পলাশ উনি এরকম হ্যাঁ, খুঁজছিল, তখন আমি আমি এটা দেখেছি। ওখানে মেনশন দিয়েছিলাম। পরে হ্যাঁ, আমি দেখেছি। নাই, পরে তারিন আপু ফোন অফিস করছিল থেকে, আমাকে। আচ্ছা, অফিস থেকে আপনাকে ফোন করে আমি ধন্যবাদ জানাতেও বলেছি আর কি। আমি দেখেছি এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আপনারা এই যে মেনশনস গুলা করবেন কাইন্ডলি, এটা এই ফেভারটা আসলে এই জন্য দরকার, আমরা মার্কেটিং এর জায়গাতে এতটাই আমরা দূরত্বে, যার ফলে এই প্রবলেম গুলো যেটা হয় যে স্টুডেন্টরা ওই সস্তা সস্তা যে অনেক ভিউ থাকে না, যে দুইটা ট্রু হইলে পরে দুইটা ফলস, এই সমস্ত ব্যাপারে তো স্টুডেন্টরা কি হয়, ওরা তো আর শুরুর দিকে বোঝে না, এগুলো দেখে ধরা খায়, এবং এটার ফল মানে আসে আমাদের উপরে এসে। ঠিক আছে, যে আপনারাও বোধহয় একই রকম এই ধরনের কথাবার্তা বলেন। তো এই জন্য আমরা একটু অনলাইনে অ্যাক্টিভ হচ্ছি, যে আপনারা একটু এই মেনশনস গুলো ফেসবুকে করবেন বিভিন্ন গ্রুপে, কারণ আপনারা স্টুডেন্ট, আপনারা মেনশন করলে ওটা আমাদের জন্য খুব ভালো প্রভাব নিয়ে আসে। এটা গেল একটা, নাম্বার ওয়ান। আরেকটা কাজ করবেন, যেমন ফেসবুকে আমাদের রিলস বা ভিডিওস যেটা হয়, দয়া করে এটা একটু শেয়ার দিয়ে দিন। দেখেন, আপনাদের ছোট্ট একটা ক্লিক কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় ফেভার, এবং আমাকে কিন্তু আরো এনকারেজ করবে। আমি তখন একটা না, প্রতিদিন সময় বলে দুইটা করে আমি এক্সট্রা ক্লাস দিতেও আমার মানে আমার অসুবিধা নাই। আমাকে কিন্তু আমি করি এনকারেজ স্যার। করাটা আপনাদের, অবশ্যই আপনারা যদি আমাকে এনকারেজ করেন, দেখেন আমি কিন্তু তখন আরো বেশি আপনাদের জন্য, মানে আমার মোটিভেশনটা হাই হবে। বুঝতে পেরেছেন? ইটস ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি আসলে আগে এগুলো নিয়ে 1 সেকেন্ড কখনো বলতেও শুনেন নাই, কিন্তু এখন আসলে না পারতেই না, সত্যি বলতে। অনলাইনের অবস্থা খুবই, বাংলাদেশের অনলাইন সিচুয়েশন এরকম যে এক্সিস্ট করতে হইলে এখন আমাদেরকে অনলাইনে প্রেজেন্স নিতে হবে। যেটা স্টুডেন্টরা যেটা মানে মানে করলে আমাদের জন্য খুব ভালো হয়, যে আপনারা যদি একটু মেনশনস করেন, ভিডিওস গুলো শেয়ার করেন, হ্যাঁ, কমেন্ট করলেন ইয়েতে, এই কাজগুলো নিজ দায়িত্বে করবেন আর কি। এটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করে রাখলাম। আর পরবর্তী ক্লাসের আপডেট আপনারা পেয়ে যাবেন খুব সম্ভবত রোববারে ক্লাসটা হবে একটা, টাইমটা আমি জানিয়ে দিব। আপনারা ওই টেলিগ্রামটাতে সবসময় আপডেটটা পেয়ে যাবেন ওখানে। থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন এখন। ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি। স্যার একাডেমিক এবং জিটি দুইটার মাঝে কি কোনো রিডিং এ পার্থক্য আছে? There's a big difference in terms of general and academic reading. যেমন একাডেমিকে 3টা রিডিং প্যাসেজ, জেনারেলে 5টা রিডিং প্যাসেজ। অলদো জেনারেল রিডিং প্যাসেজগুলো থাকবে ছোট ছোট, অনেক ছোট ছোট এবং সহজ সহজ, মানে আপনি যেমন আজকের একটা প্যাসেজ পড়ে অনেক কঠিন কঠিন শব্দ পাইছেন, এইটা আপনি জেনারেলে পাবেন না। তাহলে এই দুইটাই মেজর পার্থক্য, যে একাডেমিকে 3টা প্যাসেজ, জেনারেলে 5টা প্যাসেজ, কিন্তু জেনারেল প্যাসেজগুলো ছোট এবং জেনারেলের ডিফিকাল্টি লেভেল অনেক কম। রিডিং একাডেমিকের চাইতে ডিফিকাল্টি লেভেল অনেক অনেক লো, বাট বাকি কোয়েশ্চেন্স আর সেম। ওখানেও লিস্ট অফ হেডিং পাবেন, ওখানেও ট্রু ফলস নট গিভেন পাবেন, সবই পাবেন, কোয়েশ্চেন্স ওন্ট বি ডিফারেন্ট। ঠিক আছে? আর কারো কোনো হ্যালো প্রশ্ন? না হ্যালো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তানজিমা বলছি। আমি কিছুদিন আগে আপনাদের ক্লাস জয়েন করি, আজকে আমি আপনার ক্লাসটা ফার্স্ট পেয়েছি। আমার দুটো কোয়েশ্চেন ছিল। হুম হুম নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আমি বেশ কিছু ডিফিকাল্টিস ফেস করি, সেটা নিয়ে একটু কথা বলতে হুম চাচ্ছি। লাইক হুম হুম রিডিং এর ক্ষেত্রে আমি হয়তো আমার প্র্যাকটিসের অভাব কিনা বুঝতে পারছি না, আমি হুম হুম যখন রিডিং এর একটা লাইন, আপনি যে স্ক্যানিং বললেন না স্ক্রিমিং বললেন, যেটাই বললেন, ওটা আমি যখন পড়তে যাই, আমার দেখা যায় যে আমি হুম হুম সেন্টেন্সটা রিডিং করতেছি, আমি হুম পড়তেছি, আমি বুঝতেছি আমি কিছু একটা পড়তেছি, কিন্তু না হুম আমার মাথায় সেই জিনিসটা না কাজ করে না, হঠাৎ করে আমি লস্ট হয়ে যাই। নাম্বার ওয়ান, এটা একটা হুম প্রবলেম হয়। আরেকটা জিনিস যেটা, যখন কারো সাথে বা কোনো পডকাস্ট শুনতেছি বা কোনো এরকম মানে ইম্পর্টেন্ট কোনো বিষয় বা কোনো কারো একটা লেকচার শুনতেছি ইংলিশে, তো হুম দেখা হুম। যায় যে সেখানেও আমি লস্ট হয়ে যাই মাঝে মাঝে। কিন্তু আমি আবার মুভি দেখতেছি বা কোনো ইংলিশ সিরিজ দেখতেছি, সেখানে কিন্তু আমি লস্ট হচ্ছি না। আমার এই প্রবলেমগুলো কি কারণে হচ্ছে আর আমি এখান থেকে কিভাবে ওভারকাম করতে পারি? আচ্ছা, তার মানে হলো হঠাৎ করে আপনার কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেলেন, অমনোযোগী হয়ে যাওয়া, তাই তো? হ্যাঁ, হঠাৎ করে আমি আর কিছু ধরতে পারি না, আর তখন হচ্ছে কি আমি মানে এরপরে আর কিছুই মনে হয় আমি আর ধরতে পারছি না, এরকম মনে হয়। ওকে, একটা যদি হয় এরকম যে আমি সার্টেন লেটস আধা ঘন্টার একটা কিছু দেখার পর বা পড়ার পরে আর মনোযোগ রাখতে পারি না, সেক্ষেত্রে সমাধান হলো আপনি আধা ঘন্টা করে একটা ব্রেক নেবেন, 5 মিনিট একটা ব্রেক।
একটা চা খেলেন, একটা ব্রেক নিলে আবার বসছেন। এটা হলো হিউম্যান কনসেন্ট্রেশন অ্যাবিলিটি আছে। যেমন সাধারণত একজন হিউম্যান টানা 40-45 মিনিটের বেশি কিন্তু কনসেন্ট্রেশন রাখতে পারে না, তারপর কনসেন্ট্রেশন ফেল করতে শুরু করে। যেমন উদাহরণ দেই, আমি যদি এখন ক্লাসটা কন্টিনিউ করি, আরো 1 ঘন্টা কন্টিনিউ করি, দেখবেন আপনারা বারবার কনসেন্ট্রেশন হারাচ্ছেন। কারণ আপনার যে কনসেন্ট্রেশনের থ্রেশহোল্ড যেটা থাকে 45 মিনিটস টু 1 আওয়ার, হ্যাঁ সাধারণত, তো এরপর কনসেন্ট্রেশন ধরে রাখা টাফ হয়। যদি আপনার এই প্রবলেমটা হয় তাহলে আমি বলবো ব্রেক নেবেন, ব্রেক নিয়ে আবার আপনি পড়তে বসবেন বা ওটা দেখতে বসবেন, এতে করে আপনার সমস্যার সমাধান হবে। আরেকটা প্রবলেম হলো যে অনেকের এডিএইচডি রিলেটেড সমস্যা থাকে। এডিএইচডি মানে হলো এগুলো এক ধরনের কনসেন্ট্রেশন রিলেটেড সাইক্রিয়েটিক বলতে পারেন কন্ডিশন। ঠিক আছে, সাইক্রিয়েটিক কন্ডিশন। যেমন আমারই এক ধরনের সাইক্রিয়েটিক কন্ডিশন আছে, সেটা হলো আমি নয়েজে অ্যাবসার্ড হয়ে যায়, মানে অতিরিক্ত নয়েজ হলে আমার এডিএইচডি শুরু হয়ে যায়, সমস্যা হয়। এরকম এক একজনের এক এক রকম সিচুয়েশনে হয়। যেমন আপনি একটা রিডিং পড়তে গিয়ে হতে পারে যে ওই রিডিং প্যাসেজ ওটা অনেক কঠিন লাগার ফলে আপনার ব্রেন অনেক বেশি এনার্জি কনজিউম করতেছে, যার ফলে আপনার এডিএইচডি ট্রিগার করে এবং আপনি মনোযোগ হারিয়ে ফেলেন। বা আপনার মধ্যে বোর্ডম লাগে, ফ্যাটিকও বলা হয় এটাকে, হ্যাঁ আপনি বোর্ড হয়ে গেছেন বা আপনার মধ্যে ফ্যাটিক কাজ করতেছে। তো এইটার সমাধান হচ্ছে আপনি আহ, যদি বোর্ডম লাগে, কঠিন লাগে বা ফ্যাটিক লাগে, সেক্ষেত্রে উপায় একটাই, আপনার লিমিটটাকে ধরবেন আপনি, হ্যাঁ যে আমার কোন পর্যন্ত গেলে আমি বোর্ড হয়ে যাই বা ফ্যাটিক হয়ে যাই, ওই পর্যন্ত করে ওয়ান্স এগেন আরেকটা ব্রেক নেবেন। ঠিক আছে, আরেকটা ব্রেক। এই দুটাই হলো আপনার জন্য সমাধান আপাতত। এর বাইরে আমার কাছে জানা মতে আর বিশেষ কোনো ওয়ে নাই, হয়তো এক্সপার্টদের কাছে থাকতে পারে। এই দুটো ওয়ে আপনি কাজে লাগাতে পারেন। আরেকটু একটু বলতে চাই, আমার বেশ কিছুদিন আগে আমার একটা ইউনিভার্সিটিতে আমার এক্সাম ছিল, ভাইভা এক্সাম ছিল, হুম জাপানের একটা ইউনিভার্সিটিতে। তো ওখানে রিসার্চ নিয়ে হচ্ছে গিয়ে আমার ইন্টারভিউটা ছিল। তো রিসার্চের সম্পর্কে খুব বেশি আমার আইডিয়া ছিল না, তারপরও আমি চেষ্টা করেছি। তো ওই ইন্টারভিউতে আমি যেটা দেখলাম, আমার 30 মিনিটস একটা ইন্টারভিউ ছিল, 15-20 মিনিট আমি ওদের সাথে কনভারসেশন করতে পেরেছি। 20 মিনিটের পরে যখন দেখতেছি যে আমার মানে নর্মালি আমি পরীক্ষাতে যখন বসেছি, আমি আগে শুনেছিলাম যে নর্মালি 10 থেকে 15 মিনিট, হাই স্কেলে 20 মিনিটের মধ্যে সবার পরীক্ষাটা শেষ হয়ে যায়। হুম আমি জানি না কেন যেন আমার 20 মিনিটের পরে আর আমি মানে উনারা আমাকে কোয়েশ্চেন করতেছিল, আমি কোনো কোয়েশ্চেনই মাথায় নিতে পারতেছিলাম না, কিছু বুঝতে পারতেছিলাম না, মানে আমি জাস্ট টোটালি ওইখান থেকে লস্ট হয়ে গেছি। তো আমার আমার মনে হয় আনফরচুনেটলি সেই ইন্টারভিউটা আমি মানে ভালো হয় নাই। তো এই জন্য আমার সেক্ষেত্রে কোয়েশ্চেনটা করা যে আমার প্রবলেমটা আচ্ছা, আসলে কি আমি বুঝতে পারছি না। সেক্ষেত্রে বেস্ট হচ্ছে ইউ শুড টক টু অ্যান এক্সপার্ট। ঠিক আছে, এই ব্যাপারে যারা এক্সপার্ট আছেন, এডিএইচডি দিয়ে সার্চ করবেন, এডিএইচডি রিলেটেড সার্ভিস ইন ঢাকা বা ইন বাংলাদেশ, এটা দিয়ে সার্চ করবেন। আশা করি আপনি ভালো সমাধান পাবেন। ঠিক আছে, সমাধান পাবেন। আপনার এডিএইচডি রিলেটেড ইস্যু আছে, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, এখন বাকিটা হলো একজন এক্সপার্ট সাইকিয়াট্রিস্ট বলেন বা সাইকোলজিস্ট বলেন, তার আপনার জন্য একটা মেডিকেশন দিবেন বা একটা প্ল্যান দিলে আপনার এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ ঠিক সো মাচ। আছে, ভেরি ওয়েলকাম। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন? লাস্ট কোয়েশ্চেন যদি কারো থাকে। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।